তুই যেহেতু ঢাকা বোর্ডে 96 97 97 স্টিল আসলে কি তো ফার্স্ট ইয়ারে পুরো সিলেবাস কিছু ছিল? যে আমি কি সিলেবাসটা শেষ করতে পারছি? ও আচ্ছা, আইডিয়ালে শেষ করতে শেষ পারছিলি? করতে পারিনি আরকি। আমি আইডিয়ালে স্টিল তোর 106 পজিশন আসছে। স্টিল আমার 106 পজিশন আসছে। হ্যাঁ। কারণ কি? কারণ ওই যে বললাম যে চ্যাপ্টারগুলো শেষ করছি, এমনভাবে শেষ করছি যাতে কেউ আটকাতে না পারে। এক একটা কুইজ মানে কিন্তু 20% সিলেবাস। তাহলে একটা কুইজে সিলেবাস শেষ করতে পারা মানে আলটিমেটলি আমার পোরশনের একটা অংশ শেষ হয়ে গেল। তো স্কুল লাইফের টপার মানেই যে কলেজ লাইফের টপার, কথাটা আমি আর আমাদের এই মফস্বল কলেজে যেমন যে সমস্যাটা হয় যে স্টুডেন্ট শুরুর দিকে সবচেয়ে বড় যে এখন যে নতুন একটা ব্যাচ ঢুকবে ওদের মধ্যে একটা সমস্যা হচ্ছে কোথায় পড়তে যাবো, কি ম্যাটেরিয়ালস পড়বো, কার কাছে পড়বো। পোলাপান বি লাইক আমার কাছে মনে হয় যে ইন্টারমিডিয়েট পড়াটা যে ফিল করার উদ্দেশ্যে পড়া লাগে, লাইক এদিকে যে ওই 0 নাম্বার 46 কে দাঁড়াও। তাও স্যার বলল যে 3টা গ্রুপের খাতা দেখছি আমি এবং অন্যান্য স্যারদের থেকেও রিপোর্ট নিছিল স্যার, একজনও 100 পায় নাই। রোল নাম্বার 46 তোমার নাম কি? তুমি সে 100 পাইছো। নিহাল প্রমাণ করে দিছে যে এই কুইজেও 100 তে 100 পাওয়া যায়। প্রাইভেট সম্পর্কে স্যারদের সাথে কোনো কথাই বলতে পারবে না, মানে পুরো কলেজের ক্যাম্পাসের মধ্যে। আসসালামু আলাইকুম সবাইকে, ম্যাটফির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি তানজিম হোসেন, পড়াশোনা করছি সাস ট্রিপলি থেকে। আজকের আমাদের আড্ডায় অংশগ্রহণ করতেছে আমার ক্যাম্পাসের জুনিয়র ইউথ একাডেমির ডিরেক্টর নিহাল। তো নিহাল, বলো তুমি কেমন আছো? এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ। তোমার পরিচয়টা একটু দাও। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছি মোহাম্মদ ফারহান মুনতাসির নিহাল। তো আমি বর্তমানে পড়ালেখা করতেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টের 2য় সেমিস্টারে। তো আমি আসলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করা। কলেজ ছিল নরডেম কলেজ। এই তো আমার পরিচয় ভাই। আচ্ছা, বলো মানে তোমার পাবলিক লাইফটা কেমন যাচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ ভাই, সবকিছু চলছে ঠিকঠাক। আচ্ছা, আজকের এই আড্ডার মূল যে থিমটা আমার ছিল যে নিহাল যেহেতু আমাদের চাঁদপুর হাসান আলী স্কুল থেকে পাশ করে গেছে এন্ড এনডিসি তে পড়তেছে, এনডিসি থেকে সে বর্তমানে ভালো একটা পাবলিকে আছে। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে ওর একাডেমিক যে একটা লাইফ ছিল, পাশাপাশি ওর অ্যাডমিশনের যে একটা জার্নি ছিল সেটাকে তুলে ধরা। তো নিহাল সম্ভবত ওর স্কুল স্কুল লাইফে কত ছিল তো? আমার হাসান আলীর রুম ছিল 1। তার মানে ফার্স্ট বয় ছিল। তাহলে একটা ফার্স্ট বয় থেকে তাহলে প্রথম প্রশ্নটা আমাদের এখানে এসেই যায় যে তোর কি মনে হচ্ছে যে একটা স্কুলের টপার যে থাকে, মানে আমরা এমন ভাবে ডাকি আর কি, শুনতে এমনই লাগে, যেটা স্কুলের টপার মানে কি সে কলেজে যে তার টপনেস ধরে রাখতে পারে? ভাই সত্যি কথা বলতে স্কুল লাইফ হচ্ছে একটা জিনিস, হুম, কলেজ লাইফ হচ্ছে আলাদা একটা জিনিস। হুম, 2টা 2 রকম জিনিস। হুম, তো স্কুল লাইফের টপার মানেই যে কলেজ লাইফের টপার, হুম, কথাটা এমন না। না, তো 2টার কিন্তু কথা মিনিং সম্পূর্ণ ভিন্ন। হুম, স্কুল লাইফে একজন টপার হয়ে কলেজ লাইফে একদম পুরো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। হুম, তো জিনিসটা হচ্ছে নিজেকে ধরে রাখা আরকি। হুম, যে নিজেকে ধরে রাখতে পারবে সে কলেজে গিয়েও টপার হতে পারবে। যে আচ্ছা, নিজেকে ধরে রাখতে পারবে না হুম, সে কলেজ লাইফেও টপার হতে পারবে না। আচ্ছা। তো আমি পড়াশোনা করছি চাঁদপুর আলামিন একাডেমি থেকে। আমার কলেজ ছিল আলামিন একাডেমি, তার মানে আমি মফস্বলের একটা কলেজেরই ছাত্র। তোর পড়াশোনা হচ্ছে এনডিসি থেকে, যেটা বলতে পারি বাংলাদেশের সেরা বিদ্যাপীঠ। তাহলে তুই একটু বল যে তোর সেই এনডিসি তে যাওয়ার প্রথম 3 মাস সময়টা ঠিক কিভাবে কাটছে, কিভাবে তোর সময়কাল ছিল, কিভাবে স্যাররা পড়াইতো, মানে আলটিমেটলি প্রথম 3 মাসের একটা অভিজ্ঞতা তুলে ধর। আচ্ছা, নর্ডেম কলেজ হচ্ছে সবার একটা স্বপ্নের জায়গা হুম, আরকি। হুম, অবশ্যই তো অবশ্যই। আলহামদুলিল্লাহ আমার ওই স্বপ্নটা পূরণ হয়েছিল। তো নর্ডেম কলেজে চান্স পাওয়ার পর উত্থান পতন 2টাই আমাকে দেখতে হইছে। হুম, তো ১ম যেই জিনিসটা আমি বলব, ১ম এ ধরেন আমি পুরা ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেছিলাম। তো ১ম তো ৩-৪ মাস তো এই জিনিস নিয়েই মানে অনেক ডিপ্রেশনে থাকা লাগতো, ফ্যামিলি থেকে বাইরে, হুম, হোস্টেলে থাকা লাগতো। হুম, তো এই জিনিসটা আরকি যারা বাইরে থেকে নরওয়েম কলেজে পড়তে যায় সবাইকে ১ম এ একটু কি কষ্ট দেয় আরকি, ফ্যামিলি থেকে আলাদা হয়ে থাকা। মানে তো হোম সবার কি সিকনেসটা। হোম সিকনেসটা আরকি সবার কাজ করে আরকি। তো হুম, এই জিনিসটা আরকি একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। তো ওই জিনিসটা অনেক হুম, গাঢ়ভাবে কাজ করছিল ১ম ২-৩ প্রথম মাস। কয়েক মানে কোপ আপ করা অনেক কঠিন ছিল আরকি। কিন্তু এই কোপ আপ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা পাইছি ভাই, নরওয়েম কলেজের টিচার। টিচার প্যানেল। নরওয়েম কলেজের টিচার প্যানেল। তো আমি যদি এক কথায় এই নরওয়েম কলেজের টিচার প্যানেলকে ব্যাখ্যা করতে চাই, তো আমি একটা গল্পের মাধ্যমে করতে পারি। যেমন আমাদের এই রোজায় আমাদের সাস্ট এনডিসিয়ানের একটা ইফতার মাহফিল হইছিল। তো ওইখানে সাস্ট সিএসির একজন স্যার বলতেছিল, তো উনার একজন এমআইটিয়ান বন্ধু আছে। উনি এমআইটিতে আছে। আচ্ছা। তো ওই এমআইটিয়ান ভাই বলছে যে, "দেখ, আমি এমআইটিতে স্যার দেখছি, এমআইটি স্যারদের কাছে পড়তেছি, উঠা বসা করতেছি। কিন্তু আমি নটরডেম কলেজের মতো এত ডেডিকেটেড টিচার এমআইটিতেও পাইনি।" সেরা। মানে আমি তো বাংলাদেশের কোনো কলেজ কি বাংলাদেশের কোনো ভার্সিটিতেও আসলে নটরডেম কলেজের মতো হুম, এত ডেডিকেটেড টিচার প্যানেল নাই। সবাই ভালো, সবাই মেধাবী। কিন্তু নটরডেম টিচারদের মতো এত ডেডিকেটেড আসলে কেউ হয় না। তো ওরা আরকি আমাদের একেকজনের আইডলে পরিণত হয় আরকি। আমরা ওদের মতোই হওয়ার চেষ্টা করি আরকি। তো নটরডেম কলেজের যে ১ম দিন, যেমন আমি কিছু গল্প বলি আরকি। তো ১ম দিন তো সবার টেনশন ১ম ক্লাস। তো সবাই ম্যাথ নিয়ে আরকি নটরডেমে বেশি ম্যাথ আর ফিজিক্স এই ২ টা জিনিস নিয়ে আরকি বেশি লাফালাফি হয় আরকি। হাইপ থাকে। হাইপ থাকে বেশি। তো ম্যাথের সবচেয়ে জনপ্রিয় আমি যে ২ জন টিচারের নাম জানতাম, ১ম এ হচ্ছে রেজা স্যার।
রেজা স্যার তো পুরা বাংলাদেশেরই প্রায় অনেকজনের নাম পরিচিত থাকতে পারে কি রেজা স্যারের নাম শুনে। তো স্যার আর কি আমাদের আগে ২-৩ বছর স্যার একটু বিদেশে গেছিলেন হুম, ওনার ফরেন পড়ালেখার কাজে আর কি। হুম, তারপর তিনি আমাদের বেচ থেকে আবার নতুন করে যুক্ত হইতেছিলেন। হুম, তো রেজা স্যারের নাম শুনছিলাম। তো তারপরে ১ম দিন ক্লাসে গিয়ে দেখি রেজা স্যার ক্লাস নিতেছেন। হ্যাঁ, তো ১ম দিন তো উত্তেজনায় ভরপুর। রেজা স্যার ক্লাস নিতেছেন। হ্যাঁ, স্যারের কথা বলার স্টাইল, স্যারের মানে আচরণ, ভঙ্গি হুম, সবকিছুই মুগ্ধ করার মতো ছিল আরকি। তো ১ম দিন ১ম ২ টা ক্লাস ম্যাথ ল্যাব আরকি ওইদিন ত্রিকোণমিতি পড়াইছিলেন স্যার। এত সুন্দর পড়াইছিলেন হুম, যে আমি আমার লাইফে এমনভাবে ম্যাথ পড়াইতে দেখি। হুম, এর পরবর্তী ক্লাস আমি আরেকজন স্যারের নাম শুনছিলাম আমার বড় ভাইয়ের মুখেই, নয়ন স্যারের নাম। হুম, পরের ক্লাসটাই মেইন ম্যাথ যে ক্লাস ওইটাই ছিল নয়ন স্যারের। আনসার। ওই ক্লাসে তো আমার পুরা লাইফের সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা। মানে স্যার এত মজাদার, এত মনোমুগ্ধকর ক্লাস নিছে, হুম, তো মানে আমি মাথায় নষ্ট হয়ে গেছিল। একজন স্যার এভাবে কিভাবে ক্লাস নিতে পারে? মানে স্যারের আমার মনে হয় পুরা বাংলাদেশের টিচারের সংজ্ঞাই চেঞ্জ করার জন্য এক নয়ন স্যার যথেষ্ট। যথেষ্ট। মানে স্যার এত মজাদার ভাবে ক্লাস নেয়। মানে আচ্ছা, আমি প্রতিটা স্টুডেন্ট এখানে যেই একটু মজাদার। ইন্টারাপ্ট করি। সেটা জি, হচ্ছে যে, তুই যে এখানে টিচার প্যানেলের কথা বলতেছিস, আম আমাদের এখানে কি টিচারের মধ্যে কোন প্রকার লাইক হিংসা, বিদ্বেষ বা আমার কাছে স্টুডেন্ট চাইতে হবে, ওর স্টুডেন্ট কম, আমার বেশি, আমার পপুলারিটি বাড়াইতে হবে, এমন কিছু আছে নাকি? মানে নর্ডেম কলেজ আমি বলব বাংলাদেশের একমাত্র কলেজ হুম, যেখানে স্যাররা ক্লাসে তারা যে প্রাইভেট পড়ায় এটাও বুঝতে দেয় না। মানে মানে কেউ যদি ক্লাস শেষে ধরেন নর্ডেম কলেজে আবার প্রতি হাফ ইয়ারলি ফার্স্ট ইয়ার ফাইনাল, সেকেন্ড ইয়ার ফাইনাল আমাদের হুম, প্রি-টেস্ট। হুম, এই ৩ বার টিচার চেঞ্জ হয়। হুম, ১ম হাফ ইয়ারলির পর একবার টিচার চেঞ্জ হয়, ফার্স্ট ইয়ার ফাইনালের পর টিচার চেঞ্জ হয়, আবার একবার। মোট ৩ টা টিচার আমি পাবো আরকি একটা সাবজেক্টের ক্ষেত্রে। হুম, তো ধরেন ১ম বার কেউ ভালো টিচার পায় নাই। হুম। হইতেই তো পারে মিলে নাই আরকি। তো বা তার পড়া ভালো লাগে তারপর না। ভাল লাগে না। তো কেউ হুম, ক্লাসে মানে কলেজে প্রাইভেট সম্পর্কে স্যারদের সাথে কোনো কথাই বলতে পারবে না। মানে পুরা কলেজের ক্যাম্পাসের ভিতরে। ক্যাম্পাসের মধ্যে। এবং স্যাররাও কারণ কি স্যাররাও বেশিরভাগ স্যাররাই নরডেমিয়ান। হুম, তো স্যাররা আরকি পরিবেশ বুঝে। এমনকি প্রাইভেটে যারা পড়ে হুম, এবং ক্লাসেও যারা পাইছে হুম, তারা বলে যে, "স্যার আপনি তো ক্লাসের মতো প্রাইভেটে পড়াইতেছেন না স্যার।" হুম, হুম, হুম। মানে ক্লাসের মতো প্রাইভেটে পড়াইতেছেন। মানে কিছু আছে তো প্রাইভেট পড়ে। হ্যাঁ, যেমন আমি ধরেন নয়ন স্যারের ক্লাস পাইছি ১ম বার। হ্যাঁ, কেউ হয়তো নয়ন স্যারের অনেক বড় যেমন আমি আমার মুখে কেউ যদি জুনিয়র শুনে নয়ন স্যার এমন, হুম, তার বুঝতে পারে নয়ন স্যার ১ম বছর ধরে পান নাই। তো তার ইচ্ছে হলো যে নয়ন স্যার তো প্রাইভেটে পড়ে আমি একটু প্রাইভেটে পড়ি একটু দেখি নয়ন স্যারের ফিলটা। হ্যাঁ, তো সে আরকি কেউ ক্লাসের ফিলটা মানে নরডেমের ক্লাসের ফিলটা হুম, ওই স্যারের প্রাইভেটে গিয়েও পাওয়া যায় না। হুম, স্যাররা নিজেরাই বলে হুম। যে আমার মানে কেউ যদি তার ক্লাস পায়, ধরেন আমি নয়ন স্যারের ক্লাস পেলাম, আমি একই সাথে নয়ন স্যার প্রাইভেটে পড়তে পারব না। স্যার নিবে না তার বেচ। নিবে না। স্যার নিবে না তার বেচ। মানে কমন রাখবে না। কমন রাখবে না। বলে আরে ক্লাসে তো আমি তো এর থেকে ভালো পড়াবো। কারণ প্রাইভেট পড়ায় সপ্তাহে ২ দিন, ক্লাস পায় ৫ দিন। সপ্তাহে ম্যাথ ক্লাস ৫ টাই ৫ টা হইতো। ৫ টাই তো আর ফিজিক্স ক্লাস সপ্তাহে তো ৪ তার মানে টিচারদের আন্তরিকতা বলি, আন্তরিকতা ডেডিকেটেডনেস অবিশ্বাস্য। সবকিছু ক্লাসের প্রতি অনেক বেশি ছিল। অনেক বেশি। আচ্ছা। তো আমি যতটুকু শুনছি যে সেখানে মানে তোদের যেই টোটাল একাডেমিক এর সিলেবাসটা থাকে, সিলেবাসটা শেষ করার জন্য স্যারেরা করে কতগুলো কুইজ আকারে ভাগ করে ফেলে। লাইক প্রতিটা কুইজে নির্দিষ্ট ওই কিছু যে টপিক নির্দিষ্ট থাকে। এইগুলা স্যাররা পড়াইয়া দেন। অ্যান্ড স্টুডেন্টদের মধ্যে একটা টেনডেন্সি থাকে যে কুইজের আগে সেই সিলেবাসটা শেষ করতে সিলেবাস। হবে। আমার প্রশ্ন হচ্ছে যে সেই কুইজে কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়ার জন্য তোরা পড়তি নাকি কুইজের জন্য কুইজে মানে কুইজের জিনিসটাকে তোরা কিভাবে দেখতি? কিভাবে নিতি? আচ্ছা, নটরডেম কলেজের হুম, মানে একটা সবচেয়ে ভালো একটা জিনিস হচ্ছে কুইজ। হুম, যেমন আমাদের পড়ালেখার মাঝে মাঝে কিছু চেক পয়েন্ট থাকে। হ্যাঁ, কুইজ সেই চেক পয়েন্ট হিসেবে আমাদের কাজ করছে। চেক পয়েন্টের মতো। চেক পয়েন্টের মতো কাজ করছে। হুম, তো আমি যদি বলি নটরডেম কলেজে আবার আরেকটা ইউনিক জিনিস আছে। নটরডেম কলেজের কিন্তু কোনো সিলেবাস নাই। সিলেবাস নাই। কুইজের ধরেন আমার একটা ফিজিক্স কুইজ। হুম, ফিজিক্স কুইজের আগের দিন হুম। যতটুকু পড়ানো হবে অতটুকুই কুইজের সিলেবাস। প্রি-ডিটারমাইন্ড কোনো কিছু নাই। মানে যতটুকু পড়ানো শেষ হইছে ক্লাসে, হুম, যতটুকু পড়ানো হইছে হুম, অতটুকুই সিলেবাস। তবুও কুইজের ১ সপ্তাহ আগে বলে দিত হুম, যে আমরা এতটুকু পড়াবো, এতটুকুই সিলেবাস। হুম, আমরা ধারণা করেই নিতাম যে এতটুকু পর্যন্তই পড়ানো যাবে, হুম, এতটুকুই আমাদের সিলেবাস। তো কুইজ জিনিসটা হুম, হচ্ছে একটা চেক পয়েন্টের মতো। তো আমরা কুইজ জিনিসটাকে কিভাবে নিতাম? যেমন আমি স্পেশালি আমার কথা বলি, আমি কুইজটা কিভাবে নিতাম? আমি কুইজটা এভাবে নিতাম হুম, যে আমরা মার্কসের পিছনে কেউই ছুটতাম না। যে হুম, কুইজে আমি কত মার্কস পাইতেছি, কি পাইতেছি, র‍্যাংক কত হইতেছে এগুলোর পিছে আমি ছুটি। হুম। আমি শুধু ছুটতাম যে আমার পরের দিন ফিজিক্স কুইজ। আমি নিজের মনে প্রশ্ন করতাম, আমার কি সিলেবাসটা শেষ হইছে? মানে এই ফিজিক্স কুইজ যতটুকু ছিল। যতটুকু ছিল আমি নিজের প্রশ্ন করতাম, আমি কি সিলেবাসটা শেষ হইছে আমার? হুম, মানে আমি চিন্তা করতাম না আমি পরীক্ষায় কি করব? হুম, আমার মনের ভিতরে থাকতো হুম, যে আমি কি সিলেবাসটা শেষ করতে পারছি? শেষ করতে যদি পারি নাই, তো আমি যদি কুইজে ১০০ পাই আমার মনে শান্তি থাকবে। দেখবেন। আমাদের মনে একটাই জিনিস ছিল আমাদের কুইজের সিলেবাসটা আমি শেষ করতে হুম, পারতেছি না। কুইজের সিলেবাসটা যে আহামরি বড় ছিল এমন না।
তো আমরা একদম পুরো 100% পড়ার চেষ্টা করতাম আরকি। কোন জিনিস বাদ রাখতাম না। হুম। সব জিনিস পড়ার ট্রাই করতাম, হার্ট অ্যান্ড সোল ট্রাই করতাম। বিশেষ করে কুইজের আগের দিন রাতে তো ঘুমাইতাম না। আচ্ছা। ঘুম আসতো না, ঘুমাইতাম না। মনে হইতো যে এই টপিকটা তো বাদ আছে, এই টপিক থেকে যদি চলে আসে। এই থাকতো যে কুইজে আলাদা, যেমন আমি আমার একটা কথা বলি। কুইজে ভালো করার তো একটা টেনডেন্সি থাকতই। যেমন আমার নর্ডেম কলেজের ফার্স্ট কুইজ। হুম। তো নর্ডেম কলেজের ম্যাথ কুইজটা হচ্ছে সবচেয়ে আরকি ১০০ পাওয়া সহজ আবার কঠিন। কঠিন। কেন সহজ এবং কঠিন? প্রশ্ন তেমন আহামরি কঠিন না। প্রশ্ন পড়লেই পারা যায়। কিন্তু সমস্যা হচ্ছে সময়। হুম। ৩০ মিনিট সময়ে ২ টা সৃজনশীল এবং ৫ টা এমসিকিউ অ্যান্সার করতে হইতো। মানে ৩০ মিনিটে ২ টা সিকিউ। ২ টা সিকিউ এবং ৫ টা এমসিকিউ। ৫ টা এমসিকিউ। আর এদিকে স্টুডেন্টদের যদি ৪৫ মিনিটে ২ টা সিকিউ দেই তারা চিল্লাচিল্লি করে। তো জিনিসটা কি হইছে? হ্যাঁ। তো সবার মাথায় থাকতো ১০০ পাওয়া তো দূরে, হুম। ম্যাথের অ্যান্সার মিলা তো দূরের কথা। সবাই কুইজ শেষে বের হয়ে প্রশ্ন করছে হুম। যে, "পুরাটা অ্যান্সার করতে পারছস? সব টাচ করতে পারছস?" হুম। মানে সবাই অ্যান্সার মিলছে না মিলছে পরে সবাই আগে জিজ্ঞেস করতো। কারণ ফার্স্ট ম্যাথ কুইজ। কারণ হুম। কারো কি এমন এক্সপেরিয়েন্স ও নাই ৩০ মিনিটে ২ টা দেওয়ার। ২ টা দেওয়া। তো মাঝখানে তো সবাই পরীক্ষার হল থেকে বের হয়ে জিজ্ঞেস করতেছে, "ফুল অ্যান্সার করছিস কি?" হুম। যেমন আমার পাশে যে রুমমেট, সে হুম। এখন বুয়েটে আছে, সেও নরডেমিয়ান। হুম। তো সেও এসে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে, "ফুল অ্যান্সার করতে পারছো কি?" জিজ্ঞেস করে নাই, "অ্যান্সার কি অ্যান্সার?" আমি বলছি, "করছি তো ফুল অ্যান্সার।" হ্যাঁ। সে কথা শুনেই বলে, "তুই কি মানুষ?" বইলা সে আমার সাথে কথা না বইলা চলে গেছে। তারপর আমি তো বুঝছি আমার ম্যাথটা পুরাই ফাটাফাটি হইছে। হ্যাঁ। কারণ আমি ম্যাথ করছি সবচেয়ে বেশি। আমি ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক বলি, আমি নরডেমিয়ান লাইফে ম্যাথ এত বেশি করছি হুম। যে মানে অনেক বেশি। মানে প্রতিটা সাবজেক্টের থেকে সবচেয়ে বেশি এফোর্ট আমি ম্যাথেই দিছি। হুম। তো ওটা ওই কুইজের রেজাল্ট কি ছিল? আচ্ছা ওই কুইজের রেজাল্টের পরে কি হইছে? রোজার বন্ধ। কুইজের রেজাল্টটা দেয় নাই আরকি। হ্যাঁ। তো আমার পুরো ১ মাস বন্ধ। হ্যাঁ। কুইজটা এত ভালো হইছে, নাম্বারটা জানতে পারলাম না। কবে যে দিবে রেজাল্টটা। ১ মাস আমার মাথার ভিতরে একটা, ভাই আমি কি ১০০ পাবো রে? হুম। মানে নর্ডেন কলেজের একটা কুইজে ১০০ পাওয়া। হুম। আমার মাথায় ঘুরতো। পরে কলেজ খুললো ১ সপ্তাহ পর তারেক আদিস স্যার, তিনি হচ্ছেন সবচেয়ে ম্যাথের সবচেয়ে কড়া টিচার আরকি। হুম। তিনি কোন পার্সিয়াল মার্ক দেন না। হুম। তারপর তিনি আরকি ম্যাথ ল্যাবে অনেক সাফার দেন। মানে তিনি কোন আরকি ছাড় দেন না কোন কিছুতে। বুঝছি। উনার পারফেক্টলি ১০০ সবকিছুতে হতো। তারপর উনি এসে জিজ্ঞেস করে আমার এনডিসি তে রোল ছিল 46। 46। হ্যাঁ। তো স্যার এসে জিজ্ঞেস করে, স্যার ৩ গ্রুপের খাতা দেখছিল আরকি। মানে আমাদের তো গ্রুপ সিস্টেম আরকি, আমি গ্রুপ 9 এ ছিলাম। তো স্যার এসে জিজ্ঞেস করে রোল নাম্বার 46 তে দাঁড়াও। হুম। আমি তো বুঝে গেছি কিছু একটা ঘটনা আমি ঘটায় ফেলছি। পুরো ১৩৪ জন। ওই দিনের আগ পর্যন্ত কিন্তু আমারে তেমন চিনতো না। আমি ১৩৪ জন স্টুডেন্ট একটু চুপচাপ থাকতাম। হুম। তো ওই দিনই ১ম আমার একজন দাঁড় করাইলো যে রোল নাম্বার 46 কে দাঁড়াও। হুম। তারপর স্যার বলল যে ৩ টা গ্রুপের খাতা দেখছি আমি হুম। এবং অন্যান্য স্যারদের থেকেও রিপোর্ট নিছিল স্যারে। একজনও ১০০ পায় নাই। রোল নাম্বার 46 তোমার নাম কি? হ্যাঁ। তুমি সে ১০০ পাইছো। নিহাল প্রমাণ করে দিছে যে এই কুইজেও ১০০ তে ১০০ পাওয়া যায়। সম্ভব। সম্ভব। হুম। কারণ কি বেশিরভাগই ওই কুইজে করছে ফেল। হ্যাঁ। ১ম কুইজ, ১ম ম্যাথ কুইজ। অ্যান্সার মিলাইতে হবে প্লাস পড়েও আসতে হবে সবগুলা। করে আসতে তো হবে। সবাই যখন সবগুলা করতে যায় অ্যান্সার কিন্তু মাঝখানে ভুল হয়ে যায়। প্লাস মাইনাসে ভুল হয়ে যাইতে পারে, ক্যালকুলেশন এ ভুল হয়ে যাইতে পারে। তো আমার জিনিসগুলো আল্লাহর রহমতে এমনভাবে ক্র্যাক করছিল, সব সুন্দর মতো হইছে। মানে সব হইছে। তো ঐদিন থেকে আবার আমার গ্রুপের সবাই আমারে চেনা শুরু করছে। হ্যাঁ। সবাই এসে সাজেশন নিছে, "কিরে নিহাল কিভাবে ম্যাথে ১০০ পাইলি?" এখানে মানে টপার হওয়ার একটা বেনিফিটও আছে, আবার কিছু কনস ও অবশ্যই, আছে। অবশ্যই, অবশ্যই। এদিকে আমি আসবো। আমি এখানে একটা জিনিস যেটা আমি মফস্বলের একটা কলেজকে ইন্ডিকেট করতেছি। তো যদি সেই ক্ষেত্রে বলি, আমাদের এখানে না স্টুডেন্টরা মানে হাফ ইয়ারলি পরীক্ষাকে ওরা ইয়ার ফাইনাল পরীক্ষারও গুনে। মানে ওদের মধ্যে টেনডেন্সি হচ্ছে, আমি এটা রিসেন্ট কিছু ব্যাচের মধ্যে দেখতে পাচ্ছি যে ওরা ইয়ার ফাইনালে পরপর পরীক্ষাগুলো যদি অনেকগুলো থাকে, ১ম ৩-৪ টা সিরিয়াসলি দিয়ে এরপরের পরীক্ষা আর কি দিমু? তুই বললি যে মানে কুইজের আগের রাত্রে ঘুম আসতো না। ওরা বি লাইক ৭ টা পরীক্ষা টানা দিয়ে দিছে। আমি জানি না কলেজগুলা কেন এমন করে। টানা পরীক্ষা দেয়। ওরা ১ম গুলারে দিয়ে দেন শেষেরগুলা দিচ্ছি, মেন্টালিটি ছেড়ে দিচ্ছি। আর সিলেবাস যে শেষ করার একটা বিষয় যে এখানে আমরা মার্কস এর পেছনে ছুটতেছি না, সিলেবাসের পেছনে ছুটতেছি। কারণ আল্টিমেটলি চিন্তা করে দেখ, যদি টোটাল ওভারঅল তোদের ফার্স্ট ইয়ারে ৫ টা কুইজ হয়, ধরার জন্য বললাম। তাহলে একেকটা কুইজ মানে কিন্তু ২০% সিলেবাস। তাহলে একটা কুইজের সিলেবাস শেষ করতে পারা মানে আল্টিমেটলি আমার পোরশন এর একটা অংশ অংশ শেষ। শেষ হয়ে যাওয়া। স্টুডেন্টদের মধ্যে এখানে ওরা হাফ ইয়ারলির সময় চিন্তা করে, ইয়ার ফাইনালের সময় চেষ্টা করব। ফার্স্ট ইয়ারের সময় চিন্তা করে তো ড্যাম কেয়ার, এই যে সেকেন্ড এ এই চেষ্টা করব। জিনিসটার জন্য নরডেমে মারাত্মক একটা প্যাটার্ন দিছে। হুম। যেমন আমি যে ১ম রাউন্ডে যেই কুইজটা দিছি, হুম। এই কুইজটাও পুরা ওভারঅল র‍্যাংকিং হিসাব হবে। মানে ওভারঅল হিসাব একটা আছে। সিঙ্গেল পরীক্ষাও র‍্যাংক থেকে বাদ যাবে না। হুম। তো এই কারণে প্রতিটা পরীক্ষাকেই সবাই সমান গুরুত্ব দিত। হুম। মানে হাফ ইয়ারলি পরীক্ষা না ফার্স্ট ইয়ার ফাইনাল না এমন ছিল না। কারণ কি সবাই হাফ ইয়ারলিরও গুরুত্ব দিত, কারণ লাস্টে যে র‍্যাংক হবে হুম। ওই র‍্যাংকে হাফ ইয়ারলির মার্কটা এড হবে। এড হবে। ফার্স্ট ইয়ারের ফাইনালের মার্কও এড হবে। হুম। তারপর সেকেন্ড ইয়ারের জিনিসগুলো এড হবে। এড হবে। যেমন হাফ ইয়ারলি ফার্স্ট ইয়ার ফাইনালে হাফ ইয়ারলি 50% মার্কস এড হবে। হুম। তারপরে সেকেন্ড ইয়ারের ফাইনালে আগের ফার্স্ট ইয়ারে 33% মার্কস এড হবে। নেক্সট ইয়ারে 67% এড হবে। হুম। তো একটা পার্সেন্টেজ দিয়ে রাখছে যাতে সবাই সব পরীক্ষাকে সমান গুরুত্ব দেয়। বুঝছি। এখানে আবার একটা বিষয় হচ্ছে যে
তাইলে এই র‍্যাংকিং এ যদি নিজেকে রাখতে হয় তাহলে কিন্তু শুরুর থেকে সিরিয়াস থাকতে হবে, রাইট? শুরুর থেকে আর সিরিয়াস। আমাদের এই মফস্বল কলেজের মধ্যে যেটা সমস্যাটা হয় যে স্টুডেন্ট শুরুর দিকে সবচেয়ে বড় যে এখন যে নতুন একটা ব্যাচ ঢুকবে ওদের মধ্যে একটা সমস্যা হচ্ছে কোথায় পড়তে যাবো? কি ম্যাটেরিয়ালস পড়মু? কার কাছে পড়মু? পোলাপান বি লাইক আমার কাছে মনে হয় যে ইন্টারমিডিয়েটের পড়াটা যে ফিল করার উদ্দেশ্যে পড়া লাগে। লাইক এদিকে যে ওই মানে স্কুলের মধ্যে তো গড়-বাঁধা পড়তে হয় না। এখানের থেকে মূলত ডিটারমাইন হয় যে আমি কোন কোন সেক্টরের দিকে সেক্টরে যাচ্ছি। যাবা? তো এই জিনিসটা পোলাপান বুঝতে পারে না। পোলাপান যখন বুইঝা উঠতে ওই যে বললাম পরীক্ষার সময় হয়ে যায়। পরীক্ষার সময় পরীক্ষাটা এত গুরুত্বভাবে দেয় না। অ্যান্ড লাস্টের দিকে দেখা যাচ্ছে যে অনলি এ ফিউ পিপল থাকে যারা এই টেনডেন্সি থেকে বাহিরে থাকে। যারা শুরুর দিক থেকে প্রস্তুতির অভিভাবক সিরিয়াস রাখে। থাকে আরকি। অ্যান্ড এই ফিউ আসলেই খুব ফিউ রে। ফিউয়ার। এত ফিউয়ার যে আল্টিমেটলি পুরা চাঁদপুর শহরে খুঁজলেও মনে হয় ৩-৪ টার বেশি বুলেটিন পাওয়া যাচ্ছে না। কোন ব্যাচ থেকে পাওয়াই যাচ্ছে না। অ্যান্ড এই সংখ্যাটা অন্যদিকে তোদের এদিকে তো বিশাল। যে শতভাগের মধ্যে প্রায় শতভাগই ভালো পাবলিকিয়ানে আছে। আ কিছু পোলাপান ছাড়া। তো আসলে এর দিকে পরিবেশ অনেক বেশি ম্যাটার করে। এখন সবাই তো এনডিসি তে যাইতে পারে না। কারোর কাছে ফ্যামিলি ব্যারিয়ার থাকে, কারোর কাছে বিভিন্ন বাধা থাকে। তো যারা একটা স্টুডেন্ট ধর মফস্বল কলেজে, সে যেকোনো একটা কলেজের হতে পারে। ওর একাডেমিক লাইফটা কিভাবে শুরু করা উচিত বলে তুই মনে করিস? যে এভাবে শুরু করলে সে চাইলে যেমন আমি মফস্বল কলেজ থেকেও গেছি। জি, তো আমার জার্নির লাইফ শুরুতে ছিল একরকম। আমার বন্ধুরা যেমন দেখা গেছে যে আ তুই বললি শ্রদ্ধেয় নয়ন স্যারের কথা বললি। আমার লাইফেও একটা ছাপ ফেলছে। আমি যখন আমি শুরুর দিক থেকে ওম ফারুক স্যারের কাছে যখন গেছি, স্যারের পড়ানোর স্টাইল, কথাবার্তা আমার মধ্যে এতটা ছাপ ফেলছে যে আমি সবার থেকে ভিন্নধর্মী হয়ে গেলাম। দেখা গেছে যে আমাদের আলামিন কলেজ থেকে আমরা ৪০ থেকে ৪৫ জনের একটা ব্যাচ গেছিলাম স্যারের এখানে। সবাই ছোট্ট তুই বললি মার্কসের পিছনে, সিলেবাসের পিছনে। ওরা সবাই ছোট্ট মার্কসের পেছনে। মার্সিডিজ। ওরা মার্কসকে ধাওয়া করতে যায়, স্যারের এই পড়া ওদের ভালো লাগবে না। ভালো কারণ লাগবে স্যার না। তো সব টপিক সমান গুরুত্বপূর্ণ দিয়ে পড়ায়। গুরুত্বপূর্ণ। আল্টিমেটলি ওরা সবাই চলে গেছে। আমি এবং আমার কিছু বন্ধুরা আছি যারা স্টিল স্যারকে ধাওয়া করছি যে, "স্যার পড়ান। আমরা সিলেবাস শেষ করতে চাচ্ছি।" আল্টিমেটলি দিন শেষে দেখা যাচ্ছে যে যারা এই সিলেবাসটাকে গুরুত্ব দিছে, গুরুত্ব দিছে তারাই আরকি তারাই আগে আগে আছে। আছে। এখন তোর কাছে আমার প্রশ্ন হচ্ছে যে, তুই একটা স্টুডেন্টকে কিভাবে পরামর্শ দিবি? সে যেন তার এই নতুন একাডেমিকের শুরুটা, কারণ শুরু থেকে অনেক কিছু ম্যাটার করে। কিভাবে শুরু করবে? আচ্ছা, আমি ১ম এ বলব ভাই, কলেজ লাইফটা হচ্ছে একটা মানে এসএসসির মতো যদি ধরে যে আমি একটা সাবজেক্ট ১০ বার রিভিশন দিয়ে পরীক্ষায় যাব, হুম, এটা আর কি কলেজ লাইফে সম্ভব? সম্ভব না। কলেজ লাইফে এমনভাবে পড়ালেখাটা করতে হবে, হুম, মানে ব্যারিয়ার হিসেবে পড়ালেখা করলে আর কি কলেজ লাইফ তোমার জন্য না। হুম, পড়ালেখাটা করতে হবে ফিল করার জন্য। হুম, কলেজ লাইফের মেইন জিনিসটা আমি যেটা মনে করি, এসএসসিতে যে যা করছে, এইচএসসিতে ওটা তার পড়ালেখাটাকে ফিল করার জন্য পড়তে হবে। হুম। যেমন আমাদের নয়ন স্যার একটা কথা বলতো, "ফিল করতে পারলে চিল করা যায়। চিল করা যায়। চিল করতে পারলে পরীক্ষায়ও ফিল করা যায়। হ্যাঁ, আর চিল করতে না পারলে পরীক্ষায় ফেল।" এই। তো আমাদের যেই মানে আমার ব্যক্তিগত জিনিস হুম, যে মার্কসের পিছনে ছোড়া উচিত। হুম, ছোটা উচিত হচ্ছে তুমি একটা চ্যাপ্টার পড়তেছো। হুম, এই চ্যাপ্টার থেকে কোন কোয়েশ্চেন আসলে তুমি আটকাবা না। হুম, এমন ভাবে পড়ো। হুম, তুমি যদি 100% মার্কসের পিছনে ছুটতে থাকো, হুম, তো তোমার মাথায় একটা থাকবে, হ্যাঁ, আমার এই চ্যাপ্টারটা পড়তেছি, ২য় চ্যাপ্টারটা কবে শুরু করব? ৩য় চ্যাপ্টারটা কবে শুরু করব? এই শুরু করতে আসলে না একটা চ্যাপ্টারও দিন শেষে গিয়ে তার শেষ হয়। সবগুলো খন্ডাংশ করে কি হুম, পড়ে থাকে। আমি বলব যেই চ্যাপ্টারটা তুমি পড়বা হুম, একদম 100% ভাবে শেষ করো। হুম। যাতে এই চ্যাপ্টার থেকে কোন প্রশ্নই তোমাকে আটকাতে না না পারে। পারে। আর ১ম এই জিনিসটা করব মন স্থির করতে হবে। হুম, চারিদিকে ছোড়াছুড়ি করা যাবে না। হুম, মন স্থির করতে হবে। নিজেকে সময় দিতে হবে। এসএসসি লাইফে আমি একটা কথা বলি যে, এসএসসি লাইফে তোমার নিজের পড়ার থেকে তোমার গাইডলাইন বা মেন্টর বা যার থেকে তুমি গাইডলাইন পাচ্ছ টিচারের উপর তোমার ডিপেন্ড করতে বেশি। কারণ তুমি জানতেছো না ফিজিক্স, কেমিস্ট্রি কিভাবে পড়তে হয় বা এমন কিছু। তোমার গাইডলাইন তোমাকে অনেক কিছু সে দিয়ে দিচ্ছে। কিন্তু ইন্টারে উঠে জিনিসটা তোমার মেন্টর তো আয়ত্তে চলে আসছে। অবশ্যই গুরুত্বপূর্ণ। হুম, নিজেরকে সময় দিতে হবে। শুধুমাত্র চারিদিকে ছোড়াছুড়ি করার মধ্যে বা হুম। নিজেকে একটা প্রপার সেলফ স্টাডির ভিতরে আনতে হবে। সেলফ নিজেকে স্টাডিটা এখানে অনেক সেলফ ইম্পোর্টেন্ট। স্টাডির ভিতরে সেলফ স্টাডিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হুম, নিজে যত সময় নিজেকে দিবে, হুম, ততই সে গ্রো করবে। হুম, আর অবশ্যই একজন ভালো ইন্সট্রাক্টর মেন্টর তার লাগবে। না হলে হুম, তো সে কি? যেমন আমরা একটা কথা বলি, রিসোর্স সবার কাছেই আছে। হুম। কিন্তু প্রপার গাইডলাইন কিন্তু সবার কাছে সবার নাই। কাছে নাই। এটা প্রপার গাইডলাইন মাফিক তাকে কি আগাইতে আগাতে হবে। হবে। যেমন আমি একটা গল্প শেয়ার করতে চাই আরকি। হ্যাঁ, বল। তো আবুল এবং বাবুল ২ জন আছে আরকি। তো ২ ভাই আরকি। আবুল এবং বাবুল ২ ভাই। হুম, তো তাদের বাবা তাদের কাজ দিছে যে তারা বনে থাকে আরকি। হুম, যা ওই জঙ্গল থেকে একটা নদী আছে, পানি নিয়ে আয়। হুম, আবুল এবং বাবুল। হুম, ২ জনের ভিতরে কম্পিটিশন আরকি। হুম, তারা কম্পিটিশন এ নিয়েছে কে পানি আনতে পারে। হ্যাঁ, তো কি হইছে? আবুল শুনেই দিছে দৌড় জঙ্গলের মাঝখান দিয়ে। হ্যাঁ, তারপর বাবুল কি করছে?
তার পাশে দেখলো একটা গাছ আছে, সে গাছের উপর দিয়ে উঠে জঙ্গলটার রোড ম্যাপ দেখতেছে, নদীটা কই আছে। হুম। তো সে দেখলো আচ্ছা এদিক দিয়ে বের হয়ে যায়, এদিকে না। তো ভাই আমি আগে প্রশ্ন করবো, আবুল বেশি চালাক না বাবুল বেশি চালাক? যে গাছে উঠছে। আসলে ভাই একজনও চালাক না। আয় হায়! যদি তারা দুইজন মিলে কাজটা করতো হুম, তাইলে ওইটা হয়তো চালাকির কাজ। হুম, যেমন আবুল জঙ্গলটা পাড়ি দিবে, এখন তো মোবাইলের যুগ, মোবাইলটা বাই করলাম, দুইজনের কাছে মোবাইল আছে, হুম, বা কথাও জোরে জোরে বলে সম্ভব, তো দুইজনে কল দিল। হুম, তো বাবুল বলতেছে আবুলকে যে হ্যাঁ আবুল এদিক দিয়ে যা, ওই দিক দিয়ে যা, এই দেখ নদী। হুম। মানে বাবুল গাইডলাইন দিচ্ছে, আবুল ওই গাইডলাইন অনুযায়ী কি ফলো করতেছে। ফলো করতেছে। কলেজ লাইফটা হ্যাঁ, শুধু কলেজ লাইফ না ভাই, ভার্সিটি লাইফ বলি, জীবনের পরবর্তী যত লাইফ আছে হ্যাঁ, সব জিনিসটা হচ্ছে আবুল বাবুলের গল্পের মতো। গল্পের মতো। তোমার একজন বাবুল লাগবে, তোমাকে মনে করতে হবে আমি আবুল। আমি আবুল। নিজের আবুল মাইনা বাবুরের নিজেকে গাইডলাইন আবুল চলতে হবে। মেনে একজন বাবুলের গাইডলাইন অবশ্যই তোমার ফলো করতে হবে, না হলে তুমি আবুলের মতোই জঙ্গল দিয়ে শুধু দৌড়াইতে থাকবা আর নদীর পানি খুঁজে পাবা। হ্যাঁ, সুন্দর কথা বলেন। তো হুম, আমি যারাই নতুন এইচএসসি লাইফ শুরু করতেছে তাদের একটা কথা বলবো। তো বেসিক্যালি যারা এসএসসি 26 তোমাদের নতুন নাম তো এইচএসসি 28 তোমাদের উদ্দেশ্যে আরকি। এই আবুল বাবুলের গল্পটা। তো ওকে, অবশ্যই মেন্টর একজন ভালো খোঁজা উচিত। একটা ভালো মেন্টরের আন্ডারে থাকা উচিত অবশ্যই। তো আসলে যেটা মানে আমি ফিল করছি আমার নিজের একাডেমিক লাইফে যে আ সকল টিচাররা আরকি আল্টিমেটলি যে শিক্ষক যে পরিচয়টা থাকা উচিত। যেমন আমার ওই স্যারের কাছে আমি পড়ছি ২০১৮ সাল, ১৯ সালে, এখন ২০২৬ সালে আইসাও আমি স্যারের কথা ভুলতে পারি না। আমার মাঝে, মাঝে এখনো যখন ফিজিক্সের কোনো একটা অধ্যায় পড়াইতে যাই, স্যারের কথাগুলো মনে পড়ে। অ্যান্ড আ ওই সে ছাপগুলা মাথার মধ্যে আসে। তো এই জিনিসটা থেকে আরকি আল্টিমেটলি মানে আ শিক্ষক যে তার একটা পড়ানোর ছাপ রেখে রেখে যাচ্ছে, যাচ্ছে, এই জিনিসটা অনেক ইম্পোর্টেন্ট। এই এই জিনিসটাই দরকার। জিনিসটা দরকার বর্তমান এখন। টিচারদের মধ্যে একটা জিনিস হচ্ছে ফাইন্যান্সিয়াল জিনিসের পেছনে তারা ঘুরতেছেন। সবাই লাইক আমার স্টুডেন্ট সংখ্যা মানে বেশি হতে সবাই হবে। আর কি অফলাইনে নিজের কি করা যায়, নিজের জিনিস গুছাইতেই ব্যস্ত। বুঝতে ব্যস্ত। বাট এর কইরা যে এটা কইরা যে আমরা একটা যে মানি শিক্ষকতার যেটা ছাপ রেখে যাওয়ার যে ব্যাপারটা। এখন তুই চিন্তা করে দেখ, একাডেমিতে তো অনেক কলেজে অনেক টিচারের কাছে আমরাও পড়ছি। এখন অনেক টিচাররা তো আমরা বেতনও দিছি বস্তা ভরে। আল্টিমেটলি আ কোন টিচারটাকে মনে রাখতেছি? যে টিচারে যে টিচারটা আমার মনে ছাপ রেখে গেছে। রেখে গেছে। আমি কিন্তু ভাই নয়ন স্যারের কাছে প্রাইভেটও পড়িনি। হ্যাঁ, জাস্ট ৪ মাস ক্লাস পাইছিলাম। আমি চাইলে স্যারের কাছে প্রাইভেট পড়তে পারতাম। হ্যাঁ। কিন্তু আমার মনে হইছে এই ৪ মাস আমাকে এমনভাবে প্রভাবিত করছে হুম, যে আমি এই জীবনে ৪ মাসই রাখবো। হুম, এই ৪ মাসে আমি ধারণ করব স্যারকে। হুম, এমনকি আমি এখন তো ম্যাথ পড়াই যদি, হুম, আমার মাথার ভিতরে ওই নয়ন স্যারের কথাই মনে পড়ে। হুম। যে আমি আমার এক স্যারকেই ফলো করার চেষ্টা স্টুডেন্টের করি। মনের মধ্যে একটা ছাপ ছাপ রাইখা রেখে যাইত। গেছে। এটাই আরকি। নিজের তো একটা ওই সিগনেচার কারণে রাইখা যাও। আমার ম্যাথের পিক টাইম ছিল ওই ৪ মাস, আমি ম্যাথ এত বেশি করতাম। হুম। তারপরেও আল্লাহর রহমতে এরপরেও নয়ন মানে এরপর আচ্ছা নয়ন এখানে স্যার পরে আমি ভালো একটা স্যার। ছোট ইন্টারাপ্ট জি। করতে চাই। সেটা হচ্ছে যে তোদেরকে শুরু থেকে টিচাররা কিভাবে মানে গাইড করতেছে? লাইক এইচএসসি বোর্ড আচ্ছা তোর এইচএসসি রেজাল্ট কি ছিল? আমার ভাইয়া এইচএসসি রেজাল্ট ছিল গোল্ডেন এ প্লাস ছিল, আর আমার ঢাকা বোর্ডে র‍্যাংক ছিল ৯৭, ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি। ৯৭? তাইলে নিশ্চয়ই তোরে একাডেমিক এর শুরু থেকে এইচএসসি বোর্ড কেন্দ্রিক পড়াশোনা করাইছে উনারা। আসলে ভাই নরডেম কলেজে এমন একটা কলেজ যেখানে স্যার ম্যাডামরা আসলে হুম। মানে একটা বারের মতো করে না যে এই ম্যাটটা এইচএসসি তে আসবে। তারা ডাইরেক্ট বলে এই ম্যাটটা বুয়েটে আসবে। মানে স্যাররা পড়ালেখার মানে এনভায়রনমেন্ট টা এমন ভাবে ক্রিয়েট করে যে এইচএসসি তে তো তুমি এ প্লাস পাবাই। হ্যাঁ, তোমার টার্গেট হচ্ছে অ্যাডমিশন। অ্যাডমিশন। মানে ওইদিকে সবার আরকি আমাদের গাইডলাইন বলেন, স্যারদের গাইডলাইন বলেন, যেমন বায়োলজি স্যারের ক্লাসরা আসলেই বলে যে মেডিকেল এমন কোশ্চেন। হুম, বলে না যে এইচএসসি তে এমন কোশ্চেন। হ্যাঁ, কারণ তারা মানে ভেবেই নেয় যে তুমি এইচএসসি তে তুমি পারবাই। পারবে। মানে এমনভাবেই শুরু করে যে তুমি অ্যাডমিশনে কি করবা? মানে আমাদেরকে এক ধাপ, এইজন্যই বলে এক ধাপ আগানো একটা কলেজ আরকি নরডেম কলেজ। হুম। গাইডলাইনটাই এমনভাবে দেয় যে তুমি অ্যাডমিশনে কি করবা? না আল্টিমেটলি শুধু ইনস্ট্রাকশন এর ডে 1 থেকে মানে তোদেরকে ট্রেন করা হচ্ছে। ডে 1 থেকেই যেমন আমার রেজা স্যার একটা কথা বলা আছে। স্যার হুম, বলছে, স্যার এভাবে কথা বলে, "মাই বয়" স্যার মাই বয় বলে কথা বলে। হ্যাঁ দেখছিলাম। স্যার একটা কথা বলছে যে, "মাই বয় তুমি শুধু আমার ক্লাস নোটটা ফলো করো। হুম, তুমি এইচএসসি তে তো এ প্লাস পাবাই। হুম। আর বুয়েটে একটু আটকে যাবা। কেউ আটকাতে বুয়েটেও এর পারবে না। বাইরে কোয়েশ্চেন আসবে।" সেরা। তাহলে আল্টিমেটলি আমাদের যে অ্যাডমিশন এর জার্নিটা এটা কিন্তু এইচএসসি পরীক্ষার পর থেকে পর শুরু থেকে হচ্ছে না। শুরু হচ্ছে। একদম ডে 1 ডে থেকেই শুরু 1 থেকে হচ্ছে। শুরু হচ্ছে। আর এই জিনিসটা না আমাদের এই লোকাল আ টিচারদের মধ্যে খুব ঘাটতি দেখি। ওদেরকে শুরুতেই পড়ানো হয় লাইক এই ধর ভেক্টর পড়াচ্ছে। ভেক্টরের মধ্যে অনেক আমার কাছে খুব বাজে লাগে যে চিল্লায়ে, চিল্লায়ে বলে এটা আসবে, এটা আসবে, এটা আসবে। অ্যান্ড জানোস কি তুই? এটা নিয়ে আবার না প্রপার মার্কেটিং ও হয়। লাইক এগুলাই সিউর আসবে, এগুলাই সিউর আসতেছে, এগুলা পড়ো। এই স্পুন ফিডিং জিনিসটা না আল্টিমেটলি আচ্ছা উচিত ভাই, না। যেমন আমি যদি বলি, ধরেন হ্যাঁ, পরীক্ষায় আমি ১০০ পাইলাম। হুম, ধর আমি নির্দিষ্ট 20% টপিক পড়ে ১০০ পেয়ে গেলাম। হুম, কিন্তু বোর্ড পরীক্ষায় বলেন বা অ্যাডমিশন পরীক্ষায় বলেন, হুম। ওই 20% এর বাইরে একটা টপিক চলে আসে। তো তখন আপনি কি করবেন? তো অবশ্যই আটকে এজন্য যাচ্ছে। জিনিসটা আরকি মজা নিয়ে পড়লে হুম, যখন আপনি 100% পড়ে ফেলবেন, 100% পড়া আসলে সবার পক্ষে সম্ভব না।
হুম, 70-80% পড়া সম্ভব। হুম, তো এই 70-80% মেইন টপিক গুলো যদি কেউ পড়ে, হুম, তারপরে তুমি স্পুন ফিডিং এর দিকে যাও। যাও। আগে তুমি পড়াটা শেষ করো, দেন তুমি দেখো কি আসতেছে। হুম, তখন দেখবা কি যখন আসতে দেখবা, তখন দেখবা তোমার মধ্যে আলাদা একটা কনফিডেন্স কাজ করতেছে। তো ওই কনফিডেন্সটা তোমাকে আরকি সামনে দিয়ে গ্রো করতে সহায়তা করবে। যখন তোমার পড়া শেষ, তখন দেখবা পরীক্ষায় যেগুলো আসতেছে আর এগুলো তো পানি ভাত। এগুলো তো এক চুটকিতেই সলভ করা তাইলে সম্ভব। তাইলে আমাদের যে জুনিয়ররা বিভিন্ন ব্যারিয়ারের কারণে মফস্বল কলেজে রয়ে যাবে, তাদের উদ্দেশ্যে আমরা এই কথাগুলোকে ড্রপ করে রেখে যেতে পারি যে ডে 1 থেকে অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া উচিত, মানে অ্যাডমিশন প্রস্তুতি কি, অ্যাডমিশন একটা মাইন্ডসেট রাখা উচিত রাখা উচিত। যে আমার কি করতে, ১ম এ তো অনেকে আসলে হুম, ১ম ১-২ মাস আসলে কেউ বুঝেও না। অনেকে মেডিকেল প্রিপারেশন নিবে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে, ভার্সিটি প্রিপারেশন নিবে। হুম, এজন্য আরকি মন স্থির করে হুম, সবগুলা বিষয় নিয়ে পড়ালেখা দরকার। হুম, তারপরে সে ১-২ মাস পর নিজেকে প্রশ্ন করবে হুম, যে কোন জিনিসটা তার ভালো লাগতেছে, ভালো লাগতেছে। কোন জিনিসটা সে ফিল করতে পারতেছে। মানে তুই বলতেছিস যে এরকম যে বেসিক্যালি সে যখন বায়োলজি পড়বো সে ফুল সোল হার্ট দিয়ে বায়োলজি পড়া শুরু করবে। শুরু করবে। ফিজিক্স পড়লে ফুল ফুল সোল দিয়ে ফিজিক্স পড়বে। এবং ১-২ মাস পরে সে নিজের প্রশ্ন করবে যে আমার কোন কোন দিকের জিনিসটা ভালো আগ্রহটা বেশি। লাগতেছে, আগ্রহ বেশি। ওই অনুযায়ী ডিসিশন নেওয়া উচিত। কোন ফ্যামিলি প্রেশার তো আসলে মানে নেওয়া উচিত না। অবশ্যই বাবা-মার স্বপ্ন থাকে। থাকে। তবুও বাবা-মা আসলে, যেমন আমার আব্বা-আম্মুর স্বপ্ন ছিল আমি মেডিকেলে পড়ি। কিন্তু আমি যখন বলছি যে, আব্বু-আম্মু আমার মেডিকেলে তো না তুই আমি পারছি জার্নিটার না।" শুরুটাও কি মেডিকেল কেন্দ্রে শুরু করছিলি নাকি? ফার্স্ট টাইম আচ্ছা ভাই, আমি যদি আমার কথা বলি, আমি ক্লাস 10 পর্যন্ত যে কেউ আমাকে জিজ্ঞেস করতো, "নিহাল তুই কই যাবি?" নিহাল বলতো, "নিহাল মেডিকেলে যাবে" আরকি। হ্যাঁ, তো তারপরে ওই নর্ডেন কলেজ হইলো আমার জীবনে আরকি। তো ১ম যে ম্যাথ কুইজে আমি হ্যাঁ, ১০০ পাইলাম আরকি। তারপরে এর ধাপে আমার আইসিডিতে নরডেমে সবচেয়ে হাইস্ট মার্ক ছিল 96%। হ্যাঁ, তারপরে আমার নরডেমের র্যাঙ্কটা আল্লাহর রহমতে র্যাঙ্ক ১০৬ দিয়ে শেষ হইছে। ২১০০ জন স্টুডেন্টের ভিতরে আমার র্যাঙ্ক ছিল ১০৬। হুম, তো আল্লাহর রহমতে সবকিছু ভালোভাবে আগাচ্ছিল। তারপর আমি কিন্তু উদ্ভাসে টপ 100 টুকুর বেঁচে ছিলাম। হুম, মানে যেই বেচটা একদম কলেজ মানে এডমিশন প্রোগ্রামের শুরুতেই হয় আরকি এই বেচটা। মানে কোন উইকলি দেওয়ার আগেই। হুম, তো আমি ওই টপ 100 টুকুর বেঁচে স্টুডেন্ট ছিলাম আরকি। তো ওইখানে থাকার পর তো আব্বু-আম্মু দেখতেছে যে ছেলে যেটা চাচ্ছে সেটাই করুক। তো আব্বা-আম্মা আমাকে বাড়তি কোনো প্রেশার দেয় নাই। তবুও তারা কষ্ট পাইছে অবশ্যই, তাদের ইচ্ছা ছিল আমি মেডিকেলে পড়ি আরকি। তো আমি বলছি, "না, আমার ম্যাথ পড়তে অনেক বেশি ভালো লাগতেছে। হুম, তো আমি যদি মেডিকেলে পড়ি আমার ম্যাথ কই যাবে? আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জিনিস ম্যাথ কোথায় যাবে?" তো আমি তারপরে বললাম, "না, আমার ম্যাথ লাগবেই।" হুম। তো তারপরে আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হয়ে গেছি। তো আমার আসলে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হবো কি হবো না, আসলে আমার ক্ষেত্রে এই জিনিসটা লেগে গেছিল বাট ফার্স্ট ইয়ার পর্যন্ত। এদিকে আমি একটু মিল পাচ্ছি। যে আমার ফ্যামিলি যেহেতু মেডিকেল ব্যাকগ্রাউন্ড এর অনেক মানুষ আছেন। তো আমার জার্নিটা শুরুতেও ফুল মেডিকেল এক্সপেরিয়েন্স যে আমি মেডিকেলে পড়বো। আমার আব্বা-আম্মা ২ জনের খুব ইচ্ছা আমার মেডিকেলে পড়ার। তো ওই যে বললাম না ফিজিক্স ক্লাসে গেছি। আর ফিজিক্সের নিউটনের 2nd ল যেটা আমি বেসিক্যালি 9-10 এ জানতাম F = ma এমএ নিউটনের 2nd ল। এটারে উনি এত সুন্দর করে ভাইঙ্গা বুঝাইছে যে এটা তো নিউটনের 2nd ল না। ঐদিন পড়ার পর থেকে যে ফিজিক্সের একটা প্রেমে পড়া শুরু করছি যে আমার কাছে আল্টিমেটলি আর ভালোই লাগতেছিল না মেডিকেল লাইফ। যে আমি মেডিকেলে যাবোই না। আমি ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবো। আমি এগুলা জানবো। তার মানে যে আমি বায়োলজির অবহেলা করছি সেটা না। আমাদের মধ্যেও ছিলেন বিভিন্ন ক্লাস টিচার আমাদের নাসির স্যার ছিল। ওই যে নয়ন স্যারের মতো লাইক স্যারের বেলায় দেখা যেত যে স্যারের প্রাইভেট থেকে কলেজে স্টুডেন্টের সংখ্যা এত বেশি হইতো। সবচেয়ে অমনোযোগী যে ছাত্র, অও ফোন পকেটে রাইখা লাইক ১ম বেঞ্চে বসতেছে অ্যান্ড ও কিছুটা শিখতেছে। তো এই জিনিসটা আরকি একজন শিক্ষক যে পরিমাণ ছাপ রেখে যায় অ্যান্ড যেটা আমরা শুরু করছিলাম যে কোন দিকে যাওয়া উচিত এটা আসলে শুরুতে সিদ্ধান্ত না নিয়ে আমরা চাইলে কিছুদিন পরে সিদ্ধান্তটা নিতে পারি এবং ডে 1 থেকে আসলে অ্যাডমিশন মাইন্ডসেট রাইখাই পড়াশোনাটা পড়াশোনাটা করা করা উচিত। উচিত। আর একটা আবুল বাবুলের গল্প খুব সুন্দর। একটা বাবুল খুঁইজা নিতে হইব শুরুতেই। ভালো মানের বাবুল নিতে হবে। এমন বাবুল না যে বাবুল তোমারে স্পুন ফিডিং করাইবো। এমন বাবুল যে আল্টিমেটলি তোমারে ওই ডে 1 থেকে অ্যাডমিশন মাইন্ডসেটেই রাখবে। এইটুক আচ্ছা, আচ্ছা নিহাল, হুম। তোর যে এনডিসির ১ম বর্ষ বললি যে অনেক প্রেশারের মধ্যে ছিলি। এত প্রেশারের মধ্যে থাইকা, প্রতিযোগিতার মধ্যে থাইকাও তোর ফার্স্ট ইয়ারের শেষে কি পুরা সিলেবাস শেষ করতে পারছিলি? লাইক এখন যারা নতুন 2nd ইয়ারে উঠছে, ওদের সবার একটা কমন প্রশ্ন থাকে যে আমার তো ফার্স্ট ইয়ারে গ্যাপ রয়ে গেছে। এখন আমি 2nd ইয়ারে কি আদৌ শেষ করতে পারবো কিনা? আর তুই যেহেতু ঢাকা বোর্ডে 96, 97। 97 স্টিল আসলে কি তোর ফার্স্ট ইয়ারে পুরা সিলেবাস শেষ হইছিল? আচ্ছা, আমি একটা কথা বলি, তো নরডেম কলেজে আমি যখন ১ম এ যাই, হুম, তো তখন আরকি ১ম এ বুঝতে উঠতে কষ্ট হয়েছিল কিভাবে পড়বো, কিভাবে না পড়বো। এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে আমার ৩-৪ মাস লেগে গেছিল। যে হ্যাঁ, একটা চ্যাপ্টার কিভাবে শেষ করব, কিভাবে প্রপার ভাবে শেষ করা যায়। হুম, তো আমার আইডেন্টিফাই করতে একটু সময় লাগছিল। হুম, তো যাই হোক, আমার হাফ ইয়ারলিতে র‍্যাংক ছিল ১৫৫। ১৫৫ ১৫৫ ২১০০ জনের ভিতরে। হুম, তো আবার ফার্স্ট ইয়ার ফাইনালে ছিল ১০৬। হুম, আবার টোটাল ওভারঅল এ শেষ করছি ১০৯। ১০৯ ১০৯ সেকেন্ড ইয়ার পর। তো আমার যে জিনিসটা হচ্ছিল যে আমাদের স্যাররা একটা জিনিসই বলত হুম, যে, "তুমি একটা চ্যাপ্টার অনেস্টির সাথে শেষ করো।" আমি হুম, এই জিনিসটাই চেষ্টা করছি যে, ধরেন আমি ভেক্টর পড়ছি, নিউটনের মেকানিক্স পড়ছি। এই ২ টা চ্যাপ্টার থেকে অন্তত আমাকে কেউ আটকাইতে পারবে না। মানে পারবা একটা না। চ্যাপ্টার যখন শেষ করতাম আমি, হুম, তখন আমার মনে থাকতো যে এই চ্যাপ্টার থেকে কোন প্রশ্ন আমাকে কেউ যাতে এই অধ্যায় থেকে আটকাতে না পারে। আমার চিন্তা হইতো না যে, আয় হায়! সময় তো চলে যাচ্ছে ৫ম চ্যাপ্টারটা আমার কি? আমার জিনিস হইতো, আমি যদি সিলেবাসে ধরেন
পরীক্ষায় 10টা চ্যাপ্টার আছে। হুম, আমি ধরেন 8টা চ্যাপ্টার পড়ছি। কিন্তু আমি 8টা চ্যাপ্টার এমনভাবে শেষ করব হুম। যাতে এই 8টা চ্যাপ্টার থেকে সিকিউ আসলে আমাকে কেউ কি তোর কি আটকাতে একদম না পারে। ১০ টা অধ্যায় পুরোটাই হয়ে না, গেছে? আমার পুরোটা শেষ হয় নাই। যেমন আমার ফিজিক্সে আদর্শ গ্যাস বাকি ছিল। বাকি তো ছিল? আমাদের এদিকেও নর্ডেম কলেজের স্যাররা এত কাইন্ড, তারা আগেই বলে দিছে যে, "দেখো তোমার এত প্রেশার আছে।" যেমন সকাল 8টা থেকে 1টা পর্যন্ত ক্লাস হয়। তারপরে ল্যাব হইলে 5টা বাজে ছুটি হয়। অনেক প্রেশার। আমরা সেলফ স্টাডি করার সুযোগই পাইতাম না তেমন। হুম, আমাদের সেলফ স্টাডি করার সুযোগ ছিল সপ্তাহে ২ দিন। শুক্রবার, শনিবার। বৃহস্পতিবার রাতে আমরা পড়ালেখা করতাম। ওইটা আমাদের নরডিমের হচ্ছে চাঁদ রাত। চাঁদ। চাঁদ রাত। আমরা ওই রাতে একদম চিল। পুরা সপ্তাহে যত জিনিস গেছে মানে আমাদের য শুক্র, শনিবার শান্তি। হ্যাঁ, রবিবার শুরু হইলে সবাই অপেক্ষায় থাকতো কবে বৃহস্পতিবার রাত আসবে। আসবে। ঐদিন সবাই চিল করতাম। হুম। তো শুক্র, শনিবারটাই হচ্ছে আমাদের সেলফ স্টাডি করার পিক টাইম। এখানে সেলফ স্টাডি করার মধ্যে এটা মনে পড়তেছে যে আমগো চাঁদপুরে পোলাপান কিন্তু মেলা সেলফ স্টাডি করার সময় পায়। মানে আমি বলি যে নর্ডেন কলেজের স্টুডেন্টরা একটাতেই হতাশা যে তারা প্রপার সেলফ স্টাডি করার সময় পায় না। হ্যাঁ, কিন্তু চাঁদপুরের স্টুডেন্টরা যে জিনিসটা পাচ্ছে, একটা হ্যাঁ, আশীর্বাদ হিসেবে পাচ্ছে সেটা হ্যাঁ, হচ্ছে অডেল সেলফ স্টাডি করার একটা সময় পাচ্ছে। হ্যাঁ। কিন্তু তারা কিভাবে করে? বেশিরভাগ জনই গেম খেলে, নষ্ট করে ফেলে সময়টা। রিলস দেখে, হ্যাঁ, মানে ঘুমায়। হুম। মানে একটা কি হেলাফেলা করতেছে। কিন্তু অপ্রয়োজনীয় তারা কাজের যে কি মাধ্যমে। পাচ্ছে জিনিসটা, হুম, সেলফ স্টাডি করার যে কত বড় একটা সময় পাইতেছে জিনিসটা তারা বুঝতেছে না। এর জন্য আমার আরেকটা কারণ, কিছু ভালো স্টুডেন্ট অবশ্যই আছে। তারা আরকি প্রপার এটা গাইডলাইনে আসতে পারতেছে না আরকি। হুম। তো মানে আমাদের এটা মনে হয় আমরা তাদের একটা প্রপার গাইডলাইন যদি তারা পায়, হ্যাঁ, যেমন আমরা সবসময় আমি যে কথাটা বলি, হুম, হুম, রিসোর্স সবার কাছেই আছে, হুম, প্রপার গাইডলাইন নাই। হুম, রিসোর্স সবাই পায়, প্রপার গাইডলাইন কয়জন পায়? হুম, তো আমরা যদি চাঁদপুরের স্টুডেন্টদের মাঝে এই প্রপার গাইডলাইনটা ছড়িয়ে দিতে পারি, হুম। তাহলে আল্লাহর রহমতে আমার মনে হয় তানজিম ভাই আমাদের চাঁদপুর থেকেও মানে একটা পাবলিকিয়ানদের একটা অবশ্যই। ঘাঁটি আমরা করে ফেলতে এই পারবো। লক্ষ্যে আরকি মূলত মেটফি কাজ করতেছে যে চাঁদপুর থেকে পাবলিকের সংখ্যা বাড়ানো। সংখ্যা বাড়ানো। আল্টিমেটলি যেটা ওই যে তোরা বলতেছিস যে তোরা সেলফ স্টাডি করার সময় পাচ্ছিস না। আর এদিকে পোলাপান এত বেশি পাইতেছে। মানে এদিকের পোলাপান সেলফ স্টাডির সময় পাচ্ছে, সময় কদর পাচ্ছে করতেছে না। আর তোরা না পেয়ে আফসোস করতেছিস আর যে কেন আমার পাচ্ছি মনে না। হয় চাঁদপুরে এমন এনভায়রনমেন্ট টা গড়ে তোলা প্রয়োজন, যেমন হুম, শিক্ষামন্ত্রী মিলন আসার পরে হুম। সবার ওই টেনশনটা ওই বোর্ড কেন্দ্রিকই চলে গেছে। ভোট কেন্দ্রে যে চলে গেছে। বোর্ড এ প্লাস, বোর্ড এ প্লাস, বোর্ড এ প্লাস। আরে হ্যাঁ, আমি বলি তুমি অ্যাডমিশন কেন্দ্রিক যদি তুমি মাইন্ডসেটটা রাখো, হুম, তোমার বোর্ডের জিনিস পানি ভাত খাবে। হুম। আচ্ছা তাহলে তুই ফার্স্ট ইয়ার পুরা ১ম বর্ষে ও আ আচ্ছা, আইডিয়াল কে শেষ করতে শেষ পারছিলি? করতে পারিনি আরকি আমি আইডিয়াল এর। স্টিল তোর ১০৬ স্টিল পজিশন আসছে। স্টিল আমার ১০৬ পজিশন আসছে। হ্যাঁ, কারণ কি? কারণ ওই যে বললাম যে চ্যাপ্টার গুলো শেষ করছি এমনভাবে শেষ করছি যাতে কেউ আটকাতে না হুম, পারে। আদর্শকে হালকা পাতলা টাচ করলে অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতিটা টাচই করতে পারি। হ্যাঁ, ওই অধ্যায়টা টাচই করতে পারিনি। তো আমাদের স্যাররা আমাদের একটা গাইডলাইন দিছিল। হ্যাঁ। যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। আমাদের আবার ফার্স্ট ইয়ারে শুধু ফার্স্ট পেপার পড়ায়, সেকেন্ড ইয়ারে শুধু সেকেন্ড পেপার পড়ায়। যেমন আমাদের চাঁদপুরেও কিন্তু আল্লাহর রহমতে এই সে পজিশনটা আছে সেম। আছে। ঢাকায় অন্যান্য ভালো কলেজে ওইটা নাই। হুম, চাঁদপুরে তারা মানে কি যে আশীর্বাদ পাইতেছে তারা আসলে বুঝতেছে না। বুঝতেছে না। মানে তাদের যে কলেজ আসলে এটা অনেক উপকার করতেছে। হুম, ফার্স্ট ইয়ারে শুধু ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে শুধু সেকেন্ড পেপার। হুম, নর্ডেমও সেম জিনিস। হুম। কিন্তু অন্যান্য কলেজে এটা নাই। যারা ভাই পায় না তারা আসলে অনেক টাফেস্ট পজিশনে তারা যাচ্ছে। কিন্তু হুম, চাঁদপুরের স্টুডেন্টরা সেটা পাচ্ছে আরকি। তো আমি যে কথা বলেছিলাম আমাদের স্যাররা বলে দিছে যে, "দেখো তুমি ফার্স্ট ইয়ারে যতটুকু শেষ করতে পারছো, হুম, ওকে, এতটুকুই শেষ। শেষ করো। সেকেন্ড ইয়ারে তুমি সেকেন্ড ইয়ার শুরু করে দাও। হুম, সেকেন্ড ইয়ার শেষ করলাম, হুম, তোমারটা শেষ করলাম। হুম। তারপরে তুমি টেস্ট পরীক্ষার পরে ৩ মাসের একটা গ্যাপ পাচ্ছ। পাচ্ছি। তো এই কারণে আমাদের সেকেন্ড ইয়ারের সময় ফার্স্ট ইয়ার যে চ্যাপ্টার গুলো শেষ ছিল এটা নিয়ে কোনো টেনশনই ছিল না। না। কারণ আমাদের সেকেন্ড ইয়ারের টেস্ট পেপারটাই হতো শুধু সেকেন্ড পেপারের হুম, উপরে। আমাদের সবসময় ফোকাসটা সেকেন্ড পেপারের উপর চলে গেছে। হুম, তারপর যখন সেকেন্ড ইয়ার শেষ হইল, সেকেন্ড ইয়ারও আসলে আমি ম্যাথের স্মৃতিবিদ্যা, গতিবিদ্যা ২ টা ধরতে পারি নাই সময়ের কারণে। সেকেন্ড ইয়ারে আরো বেশি প্রেশার ছিল। সেকেন্ড ইয়ারের সময় আমরা ৪ মাস পাইছি মাত্র। হুম, আমাদের এইচএসসি ব্যাচটা মাত্র ৪ মাস পাইছি। অনেক প্রেশারের ভিতর দিয়ে গেছি। তাও স্মৃতিবিদ্যা, গতিবিদ্যা আমি শেষ করতে পারিনি। হুম। তো তারপরে স্যাররা একটা যা ১৯ থেকে আমি এমনভাবে পড়ালেখা করছি, আমি কিন্তু ম্যাথে টেস্ট পেপারে ৮৫ পাইছিলাম। সেরা এনডিসি তে টেস্ট পেপার শেষ ফাইনালে। আমি কিন্তু স্মৃতিবিদ্যা, গতিবিদ্যা পড়িনি। পড়ছ না। পড়িইনি। হ্যাঁ, তাও আমি ৮৫ পেয়েছিলাম। তো আমাদের টার্গেট ছিল যে এমনভাবে যে চ্যাপ্টার গুলো পড়ছি হুম। যাতে টেস্ট পরীক্ষার পরে ওই চ্যাপ্টার গুলো দেখাও না লাগে। দেখাও না লাগে। মানে যেগুলো আমার এমনভাবে গ্যাপ শেষ রয়ে করে গেছে রাখছি এগুলা হ্যাঁ, যাতে এগুলাতে আমি ১০০। যেগুলোতে গ্যাপ রয়ে গ্যাপ গেছে ছিল এগুলো যেগুলো টেস্টে টেস্টের পর কভার করছি। এখন যারা সেকেন্ড ইয়ারের শুরুতে আছে তাদেরকে আমরা এটাই বলতে পারি যে তোমার এখন ফার্স্ট ইয়ার সিলেবাস নিয়ে পড়ে থাকার সিলেবাস দরকার নাই। আমি একটাই কথা বলব, যারা সেকেন্ড ইয়ারে আছে, তোমাদের ফার্স্ট ইয়ারে যা হইছে। যেভাবে হইছে হুম, সবকিছু বাদ দাও। এখন তোমরা একটা প্রপার গাইডলাইন এর ভিতরে আসো। তোমরা একটা প্রপার লাইফ রুটিন এর ভিতরে আসো, একটা প্রপার রুটিন এর ভিতরে আসো। এই অনুযায়ী পড়ার চেষ্টা করো। সেকেন্ড ইয়ারের জিনিস সেকেন্ড ইয়ারে আগে শেষ করো। দেন তোমার যখন শেষ হয়ে যাবে, হুম, দেন তুমি অতীতকে নিয়ে টান দাও, হুম, অতীতকে ঘষা মাজা করো। অতীত বুঝছি। নিয়ে পড়ে থেকো না। টেস্টের আর পরে। আমি একটা জিনিসই বলব, পরীক্ষার সার্কিটগুলো যতগুলোই হইছে, হুম, পরীক্ষার অন্তত সবাই পার্টিসিপেট করো। পরীক্ষা একটা চেক পয়েন্ট। পরীক্ষা অবশ্যই একটা চেক পয়েন্ট। তো চাঁদপুরের বেশিরভাগ ছাত্রদের ক্ষেত্রে, ছাত্রীদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, তারা আসলে পরীক্ষাটারে পাত্তা দিতেছে না। ক্লাস টেস্ট কি? ইয়ার ফাইনাল পাত্তা দেয় না। পাত্তা দেয় না। পাত্তা আসলে দিতে হবে। দিতে হবে। পাত্তা আচ্ছা, আসলে দিতে হবে। এখানে আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে তুই যে টেস্ট পর্যন্ত আসলি, টেস্টের পরে তোর এইচএসসি পরীক্ষার আফটারওয়ার্ড যে অ্যাডমিশনের প্রস্তুতি, আ যেটা হচ্ছে বর্তমানে আমাদের এইচএসসি ২৬ ২৬। নেবে। তুই তোর অ্যাডমিশনের প্রস্তুতিটা ঠিক কিভাবে নিছিলি? লাইক তুই অনেকগুলা পরীক্ষায় অংশগ্রহণ করছস। সবগুলা জায়গায় মোটামুটি তোর পজিশন আসছে।
আল্টিমেটলি আমি দেখতে পাচ্ছি আমার অভিজ্ঞতা থেকে অনেক স্টুডেন্ট এমন আছে যারা অনেক ভালো। যারা আমার সময় যদি আমি বলতে চাই, অনেক মেধাবী শিক্ষার্থীদেরকে আমি পাচ্ছিলাম না পাবলিকের গণ্ডিতে। এখানে একটু জিনিস আমি অবশ্যই বলব যে পাবলিকে চান্স পাওয়া জীবনে সবকিছু না। এটা একটা জাস্ট চেক পয়েন্টের মতো। এটা ছাড়াও তুমি অনেক ভালো কিছু করতে পারবা। তবুও যেহেতু আমরা একটা মেন্টরশিপ এর মধ্যে আছি, পোলাপানদের একটা ড্রিম এর মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি পাবলিকের বিষয়ে। এজন্য আমি পাবলিকটাকে একটু হাইলাইট করতেছি। তো আল্টিমেটলি যেটা হয় যে অ্যাডমিশনে না আমরা অনেক ভুল ডিসিশন নেই। তো তুই তোর অ্যাডমিশন ফেজে কিভাবে পড়ছিলি? আল্টিমেটলি কিভাবে শেষ করছিলি পুরা জিনিসটা একটু বল। আচ্ছা, আমি যদি একটা কথা আমার ক্ষেত্রে বলি, আমি তাহসানের রুনাঙ্গা ছিলাম। হ্যাঁ, নরডেমে গিয়ে প্রথমবারই ১৫৫। হ্যাঁ, নরডেমে আর কি আমি টপ 500 এ ঢুকতে পারবো কিনা এই জিনিস আমি কল্পনা করিনি। এদিকে করিস আমার নাই। ১ম এ ১৫৫, ১৫০ তারপর ১০৬, তারপর ১০৯। কিছু একটা না। তারপরে আমি উদ্ভাসে হুম, কোচিং করছিলাম প্লাস এইচএস এ ক্লাস করছিলাম। তো উদ্ভাসে হচ্ছে আমি টপ 100 তুখুর ব্যাচ। টপ 100 নাম হচ্ছে এনডিসি টপ 100 ব্যাচ। তো ও ওইটা হচ্ছে একদম শুরুর দিনই খোলা হয়। একমাত্র ব্যাচ, মানে উদ্ভাসের স্পেশাল ব্যাচ। এটা হচ্ছে টপ, মানে তুখোর 1, ও মানে এমন একটা ব্যাচ আছে। বুঝছি। তো আমি ওই ব্যাচের স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, তো আমার আর কি কনফিডেন্স তো আকাশচুম্বী। হ্যাঁ, ওকে কেউ আটকে দিতে পারবে না, আমার তো সব পড়া শেষ। হ্যাঁ। তারপরে আমার এইচএসসি তো র‍্যাংক ৯৭ ঢাকা হুম, বোর্ডে। তো আমার অবশ্যই কনফিডেন্সটা হাই ছিল। তো এই কারণে আমার একটা জিনিস আমার অবশ্যই ভুল হইছে। যে জিনিসটা আমি আসলে বাংলাদেশের মেইন বই হ্যাঁ, পাত্তাই দেই নাই। তারপরে আমার মেইন বইগুলা পড়া দরকার ছিল। হ্যাঁ, অনেক বেশি পড়া দরকার ছিল। আসলে মেইন বইটাই সবার আগে পড়া দরকার। সবাই আসলে বুঝে না আরকি। হ্যাঁ, সবাই বুঝতেছে না আরকি। মেইন বই পড়া দরকার, মেইন বই রিডিং করা দরকার। হ্যাঁ। তুমি আগে তোমার একজন গাইডলাইন থেকে যখন তুমি একটা লেকচার নোট পড়বা, লেকচার নোট পড়ার পর বইটা তোমার কাছে অবশ্যই সহজ লাগবে। তুমি মেইন বইটা রিডিং পড়বা। একবার হইলেও অন্তত রিডিং পড়বা। হুম, তো মেইন বইটা রিডিং পড়া দরকার ছিল ভালোভাবে। হুম। পড়ছি, কি খাপছাড়া পড়ে গেছি আরকি। তারপরে আমি যে জিনিসটা বলব, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এনালাইসিস, কোয়েশ্চেন ব্যাংক। কোয়েশ্চেন ব্যাংক। এই জিনিসটা সলভ করার মতো ম্যাজিক্যাল জিনিস আর কিছুই নেই। বাংলাদেশের পার্সপেক্টিভ এ যদি বলি, আবার আমি আবুল এবং বাবুলের একটা গল্প আনতে চাই। এখানে আবুল এবং বাবুল ভিন্ন জিনিস। বল। এইচএসসি পর্যন্ত পড়ালেখাটা হয় ফিল করার জন্য। হ্যাঁ, অ্যাডমিশনে তুমি এসে ফিল করতে যাও না আবার। দরকার নাই। এইচএসসির পর আর ভাই তোমার ফিল করার দরকার নাই। এখন হ্যাঁ, তোমার হচ্ছে সব চেক পয়েন্টের খেলা। চেক পয়েন্টের খেলা। এখন আবুল এবং বাবুল, ওই ২ জনের গল্প বলব আবার। আচ্ছা, আবুল বাবুল গেছে, আমি নতুন আর ২ টা নাম আসে। কাবুল এবং ডাবুল। হ্যাঁ, কাবুল কি করতেছে? সে অ্যাডমিশনে আবার সেই ফিলের ধান্দায় আছে। হ্যাঁ, সে চমৎকার ক্লাস করতেছে, অনেক ধরে ক্লাস করতেছে। বুঝার চেষ্টা করতেছে, সবকিছু ফিল করার চেষ্টা করতেছে। করতে এমন ফিল করছে সেলফ স্টাডি করার তো সময় নাই, নিজে প্র্যাকটিস করারও সময় পাইতেছে না। বাইরের জিনিস পড়তেছে অনেক বেশি। মানে সে আরকি ওই জিনিসে যে পড়ালেখা করব মজার জন্য পড়ালেখা করতে থাকি। জানার উদ্দেশ্যে জানার পড়বো। উদ্দেশ্যে পড়তে থাকি অ্যাডমিশন। হ্যাঁ, আর এদিকে ডাবুল ভাই, হ্যাঁ, সে কি করতেছে? প্রচুর পরীক্ষা দিতেছে, প্রচুর সেলফ প্র্যাকটিস করতেছে, হুম, প্রচুর কোয়েশ্চেন সলভ করতেছে। মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তার ১০ বার শেষ। হুম, আর ওইদিকে কাবুলও ভালো কাজ করতেছে। হুম। সে জানার উদ্দেশ্যে পড়ালেখা বাট করতেছে। স্লো প্রোগ্রেস। স্লো পড়তেছে। স্লো বলতে কি, সে মানে বাংলাদেশের জিনিসগুলো পাত্তাই দিতেছে না। সে বাইরের জিনিস পড়ালেখা করতেছে। মানে সে সব পারে। হ্যাঁ, তার মানে ওই ফিল্ড আন্দাজে পড়ালেখা করতেছে। বাংলাদেশের পার্সপেক্টিভ এ ভাগ্যজনক নাকি দুর্ভাগ্যজনক, সৌভাগ্য হইতে পারে, দুর্ভাগ্য হইতে পারে, আমরা বাংলাদেশের নাগরিক। তো বাংলাদেশের জিনিসটা এভাবে, অ্যাডমিশন ফেজে আসলে কাবুল এবং ডাবলের ভিতরে এইচএসসি লাইফে কাবুল ঠিক আছে, ঠিক আছে। কিন্তু অ্যাডমিশনে কাবুল ঠিক। অ্যাডমিশন লাইফে আমার যতই খারাপ লাগুক, হুম, বাস্তবতা হচ্ছে আমাকে ডাবল হতে হবে। ডাবল দিতে হবে। এবং আমাদেরকে ওই বাবুলের ফলো, ওই বাবুলও কিন্তু জানে এইচএসসি তে তোমাকে কাবুল হইতে হইতো, হুম, অ্যাডমিশনে এসে তোমাকে ডাবল হইতে হইতো। হুম। এইচএসসি তে তুমি কাবুল হও, অ্যাডমিশনে এসে তুমি ডাবল হও। মানে আল্টিমেটলি তুমি এইচএসসির পর থেকে আরো এইচএসসির পর ফিল থেকে নেয়া বড় ওই ফিল ঠিক আছে, তুমি হ্যাঁ, বুঝার চেষ্টা করবা, হ্যাঁ, কিন্তু বেশি ফিল করতে গিয়ে হুম, তাহলে সমস্যা আছে। এখন তোমার প্র্যাকটিস করতে হবে। এখন বেশি পরীক্ষা দিতে হবে। যত বেশি পরীক্ষা দিতে পারো, যত বেশি নিজে প্র্যাকটিস করতে পারো। এখন ক্লাস করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্র্যাকটিস। অ্যাডমিশনের সময় বেশি হচ্ছে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ। যত পরীক্ষা দেওয়া যায়, যতভাবে প্র্যাকটিস করা যায়। বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ব্যাংক, যেটা ভাগ্যক্রমে আমি সলভ করিই নাই। আমার মনে হইছে যে আমি তো সব পারি। এগুলা কি জিনিস? এগুলা কি জিনিস? আমি দেখবো আইআইটির কোয়েশ্চেন। আমি দেখলাম কোয়েশ্চেন আরকি। এমন মাইন্ডসেট হয়ে গেছিল আরকি, বেশি মানে মারতে আমার পড়তে এক গেছি আরকি। বন্ধুর কথা মনে পড়তেছে। আমার বন্ধু ও আধুনিক পদার্থবিজ্ঞানের মাইকেলসন মরলি যে টপিক থেকে কোয়েশ্চেন আসে কম, হ্যাঁ। ওই টপিকের উপর ৬ ঘন্টার ভিডিও দেখছে। এন্ড আমিও ওই সময় পড়তেছিলাম। আমি মানে ওইটা আমি, ঠিক হুম, আছে ভাই, তুমি ৬ ঘন্টার ভিডিও দেখবে, এটা কখন এইচএসসি লাইফে? এইচএসসি যখন লেভেল। তোমার ভরপুর সময় বাট আছে। ও মানে আমাদের পরীক্ষার বাকি ১ মাস। এই মুহূর্তে আমরা আগামীকালে ক্লাস টেস্ট। আজকে আধুনিক পদার্থবিজ্ঞান রিভিশন করতে হবে। আমি বললাম, "দোস্ত কি পড়ছিস?" কয়, "মাইকেলসন মরলি পড়ছি ৬ ঘন্টা।" তো এইগুলা করা যাবে না। এগুলা আল্টিমেটলি করা যাবে না। এগুলা অ্যাডমিশনের করতে হবে কখন, আমি যদি বলি, তুমি ২ টাইম সময় পাবা। হুম, একটা হচ্ছে এইচএসসির মাঝখানে ধরো তোমার কোনো বন্ধ যাইতেছে, হুম,
তোমার এখন ফ্রি টাইম। ফ্রি টাইমে এগুলা পড়ে তুমি পড়ালেখাটাকে মজা আনতে হবে। আমি বলছি কলেজে পড়ালেখায় মজা আনতে হবে। আর আরেকটা জিনিস ভাই, হুম, তোমার পড়ালেখায় তুমি মজা পেয়ে যাও, হুম, ভাই তুই অ্যাডমিশনের ২-৩ মাস একটু থাম। হুম, অ্যাডমিশনে যখন তোর কোথাও চান্স হয়ে যাবে, হুম, তখন তুই টিউশন করাবি বা নিজে পড়তে হবে। তখন তুমি সব জিনিস ভাই মাইক্রোসফট মূল্যে ৬ ঘন্টার ভিডিও না, তুই ১২ ঘন্টার ভিডিও দেখ, কোনো সমস্যা নেই। সমস্যা নেই। আল্টিমেটলি অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংক থেকে কমন পড়ার আমি তো বারবার বলছি কেমন আসে না। তুই একটু বল। কমন পড়ার আচ্ছা, রেশিওটা আমি যদি কেমন? বলি, আমি তো নিজে একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট হ্যাঁ, ছিলি। ছিলাম চান্স আরকি, পাইছিস চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেটাই বলি, বিগত বছরের প্রশ্ন ব্যাংক হ্যাঁ, থেকে ১ম আমি সিকিউরিটি বলি। হ্যাঁ বল। সিকিউরিটি, সাস্ট হুম, এই টাইপের ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলায় 80-90% হুবহু কমন আসবে হুবহু টাইপ। কমন আসে। হুবহু এটা আমি কমন নিজে আসবে, দেখছি। হুবহু কমন। হুম, এমনও কিছু কোশ্চেন আসলে ডাটাও কমন দিয়ে দিবে। হুম। ডাটা সহ তুলে দিবে। ডাটা সহ কমন। ডাটা সহ কমন। মানে হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার টাইপ থেকে পুরা কমন 80-90%। 10% থাকবে এটি তোমার অভিজ্ঞতার লাগে, তুমি যে এতদিন প্র্যাকটিস করতেছো পারবা। হুম, বুয়েটের কথা বলি, বলেন। 50-60% হুবহু কমন আসবে আগের জিনিসগুলা থেকে। ওল্ড কোয়েশ্চেন। 30-40% আসবে একটু কি, 20% আসবে ইউনিক, হুম, 20% আসবে তুমি পড়ছো কিন্তু আগে কখনো আসে নাই, এবার আসছে। একটু চেঞ্জ করে একটু দিছে। চেঞ্জ করে দিছে হুম, বা আগের কিছু টাইপ থেকে। তখন আমি বলি, পরীক্ষায় ভাই তুমি কি 100% দিয়ে তুমি কি চান্স পাবা? দরকার নাই তো। দরকার নাই। বুয়েটে এখন যদি ৬০০ মার্কের রিটেন পরীক্ষা হয়, হ্যাঁ, আমাদের সময় তো ৪০০, এখন তো ৬০০। হ্যাঁ। ৬০০ মার্কের রিটেন পরীক্ষায় ভাই তুই ৩৫০ এর উপরে পেলেই তুই টপ 500 এ ঢুকতে পারবি। টপ 5 মিনিট চলে যাচ্ছে। ৪০০ মার্ক টার্গেট করে পড়ি। বাট আল্টিমেটলি মানে ভগবানের আল্টিমেটলি তুমি সব খেতে যেয়ে আসলে কিছুই খেতে কিছুই পারবে না। বদহজম হয়ে যায়। বদহজম হয়ে যায় এই আল্টিমেটলি। জিনিসটা। তো এই তো আমি জিনিসটা পারবো, আমি পড়বো। হুম। আগে আমার এই জিনিসগুলো যখন পড়া শেষ হয়ে যাবে, যখন আমি টাইম পাবো তখন ওইগুলোতে ঝাঁপ দিব। তাই এইচএসসি ২৬ তোমরা যারা আছো, তোমাদের এই যে এইচএসসি পরীক্ষার পরের যেই ফেজটা থাকবে ২.৫, ৩, ৪ মাসের, সেই সময়টা তোমরা অবশ্যই ওই বাবুলের মতো পড়াশোনা কইরো। মানে আল্টিমেটলি তোমরা ডাবল, ডাবল। ডাবল আচ্ছা ওকে। ডাবলের মতো পড়াশোনা কইরো। মানে বেসিক্যালি তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা। এই স্বল্প জিনিস যেটা মনে হবে যে পারি, পারি, পারি। সব পারি, মনে পারি। হবে পারি। ওইটারে পরীক্ষাতে যাচাই করতে হবে। এবং এই জিনিসটারে বারবার রিভিশনের মধ্যে আসতে হবে। ১ম রিভিশনটা একটু সময় লাগবে। ২য় রিভিশন, ৩য় রিভিশনের মধ্যে আসতে হবে। অতিরিক্ত পড়ার দরকারই নেই। দরকার। ধর আমি যেটা দেখছি, উদ্বাসের উইকলি তুই যদি আইআইটি কোয়েশ্চেন সলভ করস, এক্সট্রা পড়ালেখা করস, উদ্বাসের উইকলি তোর খুব ভালো খুব হবে। ভালো হবে, খুব ভালো। বাট আল্টিমেটলি আমার নিজের স্টুডেন্ট ছিল যারে আমি বাসায় যেয়ে পড়াইতাম, ওরে আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য গাইড করছি। ও কাইন্ড অফ হতাশ থাকতো উদ্বাসের পরীক্ষার রেজাল্টের দিখা। বাট আল্টিমেটলি উদ্বাসের পরীক্ষার রেজাল্টে কিচ্ছু আসে কিচ্ছু না। আসে না। যেমন আমি কুয়েট পরীক্ষার দিন দেখলাম, কুয়েট পরীক্ষার প্রশ্ন থেকে দেখছি কেমিস্ট্রি প্রশ্ন ২০ টার মধ্যে ২০ টা আইসা পড়ছে। হুবহু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যার ওনারা এই ২৪ ব্যাচের হুবহু ডাটা তুইলা দিছে কেমিস্ট্রি প্রশ্ন। বাট কুয়েটে কেমিস্ট্রি কোয়েশ্চেন দেখো যে কি পেঁচানো কোয়েশ্চেন, অনেক টাফ কোয়েশ্চেন। আল্টিমেটলি অনেক বেশি পড়তে হয় না, অনেক বেশি চর্চা করতে হয়। এই জায়গাটাতে আমরা একমত হইতে অনেক পারি। বেশি চর্চা করতে হবে। অনেক বেশি চর্চা করতে হবে। এতটুকু আচ্ছা, আজকের ভিডিওর আচ্ছা, শেষ প্রান্তে আমি ছোট একটা প্রশ্ন রাখবো। সেটা হচ্ছে যে তুই তো পড়ার রুটিন মানে তুই যে ঢাকা বোর্ডে 97 পোলাপান তো ভাববো তোর মনে হয় অনেক পড়ার রুটিন ছিল। তুই একটু পড়ার রুটিনটা বল। আসলে আমার আমি আরকি বেশি পড়তাম না। হ্যাঁ, অনেক কম পড়তাম। আমি আরকি একটু মানে চিন্তা আমার আসলে কম পড়লে হয়ে যাবে এমন মেন্টালিটি ছিল। আমি একটু কম পড়তাম আরকি। যেমন ফার্স্ট ইয়ারে যদি বলি, ফার্স্ট ইয়ারে হচ্ছে আমার পড়ার রুটিন ছিল কি? তো দুপুরে ক্লাস এসে ভাত-টাত খেয়ে ঘুমাইতাম। সন্ধ্যা থেকে রাত্রে পর্যন্ত পড়ালেখা করতাম। এটাই সেলফ স্টাডি এটাই রাইট। এটাই ওই টাইমটাতে আর আমার মেইন পড়ালেখাটা নরডেমের রুটিন ছিল ওই শুক্র শনিবারটা। শুক্র শনিবারটা দারুণভাবে কাজে লাগাইতাম। হ্যাঁ, শুক্র শনিবারটা আরকি অনেকক্ষণ পড়তাম শুক্র যেহেতু শনিবার। আমাদের চাঁদপুরের স্টুডেন্টরা কলেজ একটু কম যায়। তাহলে তুই একটু বল শুক্র শনিবারের রুটিনটা একটু বল। আমার শুক্র শনিবারের হ্যাঁ, রুটিন। হ্যাঁ। তা আমাদের বৃহস্পতিবার তো চাঁদ রাত। চাঁদ রাত চাঁদ ওটা তো রাত চিল। যাইতো চিল। তো শুক্র শনিবার আমি যেই জিনিসটা করতাম, যেমন ক্লাস দিয়ে যে জিনিসগুলো কভার হইতো না, আমি অনলাইনে ক্লাস করতাম ওইগুলোর উপর। হুম, মানে শুক্র শনিবার থাকতো আমি শুধু ক্লাস করতাম। ক্লাস। যতভাবে ক্লাস করা যায়। হুম, মানে আমার মানে ওই ৫ দিন আমি কোন ক্লাস করব না। আমি শুক্র শনিবারে সব ক্লাস শেষ করে দিব। হুম, আর ওই ৫ দিন আমি শুধু প্র্যাকটিস করতাম। হুম। প্র্যাকটিস করতে ওই সন্ধ্যার টাইমটাতে বেসিক্যালি সন্ধ্যার টাইমটা করতি। প্র্যাকটিস করতাম। আর মাঝে মাঝে হুম। ক্লাসেও ফাঁকিবাজি করে যে ক্লাসটা একটু ভালো লাগতো না, খারাপ লাগতেছে, ঘুম চলে আসতেছে ওই ক্লাসে, জাস্ট নিচে বইটা রেখে সলভ করতাম। সলভ করতি। না আল্টিমেটলি তাহলে তোর অন এভারেজ এ ডেইলি বেসিস এ মনে হয় না ৫-৬ ঘন্টা বেশি পড়া হইতো। ৫-৬ ঘন্টা তো অনেক বেশি ভাই, আমি এতক্ষণ পড়ি না। ৪-৫ ঘন্টা ৪-৫ ঘন্টা। বলা যেত। আমার মূলত কুইজের আগে আবার বললে ভাই, কুইজের দিন তো ঘুমাইতামই না। কুইজে ও সারারাত পড়তাম। তাহলে গড় করতে সপ্তাহে হইতো। ২-৩ তো আমি সারা রাত পড়তাম, ঘুমাইতাম না। ২-৩ হ্যাঁ, ঘন্টা ঘুমাইতাম। আবার মাঝে মাঝে যাইতো কোনো একদিন হুম, হয়তো ভাল লাগতেছে না, হুম, পড়িও নাই। আবার অনেকদিন আছে অনেক ভাল লাগছে, বেশি পড়ছি। সবার একটা রুটিন আসা উচিত। বিশেষ করে আমাদের তো একটা চেক পয়েন্ট আছে। হুম, তো যাদের এই চেক পয়েন্টটা নাই, কুইজের হুম, সুবিধাটা নাই, হুম, তো তাদেরকে আমার একটা প্ল্যাটফর্ম খুঁজে বের করা উচিত। হুম। যেদিকে সপ্তাহে কুইজ হয়। কুইজ হয়। সপ্তাহে পরীক্ষা। যেমন ম্যাথফাই তো এই হুম। জিনিসটা আল্লাহর রহমতে ভালোভাবে চালু করছে। করতেছি আমি যে করতেছি। প্রতি সপ্তাহে একটা চেক পয়েন্ট হুম, রাখতেছেন ভাই। এই হুম, জিনিসটা আসলে দরকার। হুম, আমার মনে হয় বাংলাদেশের সব কলেজে এরকম চেক পয়েন্ট রাখা দরকার। হুম, তো আমি নিজের একটা কথা বলব, পরীক্ষা দিলে আসলে কি হয়? হুম।
যেমন আমি নিজের গল্পই বলবো। ক্লাস 9-10 তো করোনা। করোনা, হ্যাঁ, হঠাৎ করে 10 এর মাঝখানে স্কুল খুলল। স্কুল বলছে। পরীক্ষা। মানে পরীক্ষা। স্কুল খুলে পরীক্ষা। আমার তো ভয়, আয় হায়! পরীক্ষা, আমি তো কিছুই পারি না। আমার কি হবে? তো আমার মনে হইতো পরীক্ষার দিন সকালে যখন পরীক্ষা দিতে যাইতাম, আমার রোল নাম্বার ১। আমি যদি পরীক্ষা আইস না পাই, আমার ট্রাকে এসে উড়াই দেয়া যায়। পরীক্ষা দিব না। এমন মনে হইতো। হুম, আরে পরীক্ষার ভয়, অনেক পরীক্ষার ভয় পাইতাম। হুম, তারপরে আমার জীবনে আসছে নর্ডান কলেজ। হুম, তো নর্ডান কলেজ এসে আমার জীবনে যেই চেঞ্জেস টা করে দিছে ভাই, হুম, পরীক্ষার ভীতিটা দূর করে দিছে। কারণ পরীক্ষার ভীতিটা আমরা কি আসলে কোন ভীতিটা পাই ভাই? যে আমি পরীক্ষা আসলে কত পাই এটার ভীতি থাকে। হুম, ভয়টা থাকে না যে পরীক্ষার সিলেবাস শেষ হইছে কিনা, হুম। আমি পারি কিনা। পরীক্ষার ভীতিটা থাকে আমি পরীক্ষায় পাস করব কিনা বা মার্কস পাবো কিনা। ওই যে তো নটরডেম কলেজ আমাদের থেকে এই মাইন্ডসেটটা আরকি দূর করে দিছে যে, কারণ কি? আজ রবিবার একটা কুইজ হইলো। এটা খাতা তো দিবে ২০-২৫ দিন পরে। বৃহস্পতিবারই তো আরেকটা পরীক্ষা। হুম, ওই মার্কস নিয়ে ওই পড়ে থাকার কোন সময় নাই। পরীক্ষাটা দিছি ওইটাও তো মনে নেই। হ্যাঁ, মানে আগে যে একটা পরীক্ষা দিছি ওইটাও ভুলে গেছি। হ্যাঁ। এমনভাবে জিনিসগুলা তো আল্লাহর রহমতে নটরডেম কলেজিয়ানের একটা প্রাইড আরকি, যে ভার্সিটিতে গেলে কেউ যদি চিল ভাবে ঘুরে বেড়ায় পরীক্ষার দিন সকালে, জিজ্ঞেস করে, "এই তুই কি নটরডেমের নাকি? পরীক্ষা নিয়ে কোন টেনশনই নেই।" তো নটরডেম আরকি এই একটু দূরে জিনিসটা গেছে। পরিবর্তন করাইছে আরকি, পরীক্ষা নিয়ে কোন টেনশন নাই। চিল ভাবে পরীক্ষা দাও। আর চিল ভাবে পরীক্ষা দিলে পরীক্ষাটা আরকি খুবই ভালো হয়। বুঝছি। এটাই। তাহলে আল্টিমেটলি যেটা দেখতেছি যে রেগুলারলি যদি সামান্য পরিমাণ পড়াশোনাও আমরা করি, করি। বাট এটা যদি রেগুলারিটি মেইনটেইন করে করি, রেগুলারিটি মেইনটেইন করে করতে হবে এবং স্মার্ট ওয়ার্ক করতে হবে। তাইলে দীর্ঘ বেসিসে এই রেগুলারলি প্রত্যেকদিন অল্প, অল্প, অল্প অল্প, অল্প করে পড়াই করতে হবে। আমাকে অনেকটা আগায় দিতে আগায় পারে। দিতে পারে। বাট আমাদের স্টুডেন্টরা করে কি ১ম দিকে হেভি চিল করে। হেভি চিল করে। শেষের পরীক্ষার দিকে সময় ওই আসলে আরকি মনে পড়ে আরে লাইক শেষের দিকে ওয়ান শট ১০ ঘন্টা ১২ ঘন্টা ওয়ান শট নিয়ে বসে ওয়ান শট যায়। নিয়ে বসে আল্টিমেটলি এটাতে কোন প্রকার বেনিফিট হয় না। হয় না। ওই যে এটাকে বললাম, হ্যাঁ, টেস্ট পরীক্ষার পরে এসে দেখবে হুম, যে একটা চ্যাপ্টারও পারে না। পারে না। সবই পড়ছে সবই কিছুই পড়ছে পারে না। কিছু পারে না। ওই যে এটার বেস কারণ স্ট্রং ওই না। যে পরীক্ষা কেন্দ্রিক পড়ালেখা করছে, পরীক্ষার মার্কসের পড়ালেখা করছে। কিন্তু সে যদি এমনভাবে পড়ালেখাটা হ্যাঁ, করত যে একটা চ্যাপ্টার পড়লাম, এই চ্যাপ্টার থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। হুম। তাহলে টেস্ট পরীক্ষার পরে দেখতো জাস্ট একটু রিভিশন দিলেই সব হয়ে যেত। আমাদের এই পাবলিকিয়ান আড্ডার এই সিরিজটা অব্যাহত থাকবে আরো। আমি আমার জুনিয়রদের সাথে বইসা কথা বলতেছি। আমার কাছে অনেক ভালো লাগে যে চাঁদপুর থেকে আমি জুনিয়রদের দেখতে পাই। আমার নিজের ডিপার্টমেন্টের জুনিয়রদের দেখতে পাই। এটা ভালো লাগে। চাঁদপুর থেকে চান্স পাওয়ার রেশিও দিন, দিন কমতেছে। এই রেশিওটা কিভাবে বাড়ানো যায় সেই উদ্দেশ্যেই আমরা সবাই কাজ করতেছি। সে ইউথ এর ডিরেক্টর, ইউথ বেসিক্যালি এনডিসি মানে ছেলেদের জন্য এনডিসি কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম নিয়ে কাজ মেয়েদের করতেছে জন্য অ্যান্ড হোলি ক্রস। পুরা এনডিসি হলিউড। পুরা এনডিসির এনভায়রনমেন্ট তোমরা যারা শুনছো, তোমাদের পক্ষে যদি সম্ভব হয় পরীক্ষায় অংশগ্রহণ করা, ফ্যামিলি যদি দেয় ঢাকায় যাওয়া তাহলে মাস্ট যাওয়া উচিত। আর যারা যেতে পারতেছো না, তাদের একাডেমিকের শুরু থেকে একটা ভালো বাবুল এবং অ্যাডমিশনে যেয়া ডাবল। ডাবল হইতে হবে। আজকে এটুকু ছিল। আল্লাহ হাফেজ।